শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মেহেদী ধ্রুব, প্রভাষক, বাংলা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ৩৬ বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানালে ভালো হবে। সবাই কেমন আছেন? প্রথম কথা হচ্ছে সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? একটু কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আজকে যে টপিকটি পড়ব আপনারা নিশ্চয়ই জানেন। আজকে আমরা শব্দ পড়ব। খুবই প্রবলেমেটিক একটি টপিক এবং এত বেশি কনফিউজিং যে আসলে কি বলবো। আজকে সেই কনফিউজিং ব্যাপারগুলো আসলে কিভাবে আমরা হ্যান্ডেল করব বা এখান থেকে কীভাবে আসলে কী করবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা সবাই ক্লাসে জয়েন করুন, তারপর আমি শুরু করছি। একটু অপেক্ষা করছি। সবাই কেমন আছেন? আমার এখানে কোনো কমেন্টই আসে না। হ্যাঁ, আসতেছে এবার। আমি ভালো আছি। আমি আসলে কাজের প্রেশার বা নানান কারণে অনেক সময় শরীর অসুস্থ থাকে। মাইগ্রেনের ব্যথা বিশেষ করে আমাকে খুব অসুবিধা হয়, ঠান্ডা লাগে খুব। মাইগ্রেনের ব্যথা বা সাইনাসের ব্যথা হয়, সব দুটাই আছে, সাইনাসাইটিস, মাইগ্রেন সব কিছু মিলি। তবে আজকে ভালো আছি। ক্লাসটি গতকাল নেওয়ার কথা ছিল, অসুস্থতার কারণে নিতে পারিনি। কথা কি ক্লিয়ার? সাউন্ড কি শোনা যাচ্ছে? কি সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা শুরু করছি। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছেন। আমরা শব্দ নিয়ে আমরা আলোচনা করব। এখন শব্দ নিয়ে প্রথমেই আমরা কিছু সমস্যার কথা বলি। শব্দ থেকে কি প্রশ্ন আসে? শব্দ থেকে একটি শব্দ দেয়া থাকে, বলা হয় যে এই শব্দটি কী শব্দ, কী ধরনের শব্দ। একটি শব্দ দেয়া থাকে, সেই শব্দটি কী ধরনের শব্দ। এভাবে শব্দটা মেনলি প্রশ্নটা এরকমই হয় যে নিচের কোনটি তৎসম শব্দ, নিচের কোনটি তদ্ভব শব্দ, নিচের কোনটি অর্ধতৎসম শব্দ, কিংবা নিচের কোনটি দেশি বা বিদেশি শব্দ, বা কোনটা আরবি, ফার্সি, এই তুর্কি, পর্তুগিজ, এরকমভাবে দেওয়া থাকে যে নিচের কোনটি কী। এখন আমাদের বাংলায় অভিধানে 1,25,000-এর মতো শব্দ আছে। তো সেই 1,25,000 শব্দ আধুনিক বাংলা অভিধান যেটি আছে, বাংলা একাডেমি প্রণীত, সেখানে কিন্তু দেয়া আছে যে শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে। এখন আমি এটা পড়াতে গেলে যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে যে 9-10-এর পুরনো ব্যাকরণ যে বইটি আছে, সেই বই একরকম দেয়া আছে, হায়াত মাহমুদের বই এবং 9-10-এর পুরনো ব্যাকরণ বই একরকমভাবে দেয়া আছে। নতুন বইয়ে কিছু জিনিস একরকম দেয়া আছে। বাংলা একাডেমির অভিধানে, আধুনিক অভিধানে একরকম দেয়া আছে, আবার বাংলা একাডেমির যে প্রমিত ব্যাকরণ যেটি দেয়া আছে সেইখানে আবার একরকম দেয়া আছে। তো যে কারণে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই যে কোন সময় কোনটা আসলে করব, আমরা ঠিক ধরব। সেটি দুইটা জায়গায় আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, যিনি প্রশ্ন করবেন তিনি নিশ্চয়ই প্রশ্ন করার সময় তিনি একটা উত্তর দিয়ে দেবেন। তো তিনি যদি প্রশ্নটি করেন, ওনার কাছে যদি বইটি থাকে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ যে বইটি আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড বা যে বইটা আছে, ওই বইগুলো যদি ওনার মধ্যে থাকে, বা ব্যবহারিক ব্যাকরণ নামে যেটা আছে এটাও যদি থাকে, ওই বই থেকে যদি প্রশ্ন করেন তাহলে ওই বইয়ের মতোই হবে উত্তরটা। আবার এমন হতে পারে কেউ বাংলা অভিধান, আধুনিক অভিধান থেকে হয়তো একটা শব্দ দিয়ে দিয়েছেন এবং সেটা কি, সেক্ষেত্রে একরকম উত্তর হতে পারে। তো এই জায়গায় খুব চ্যালেঞ্জিং বিষয়টা। তবে আমার পরামর্শ থাকবে, আমরা যেহেতু শিখছি বা শিখব, তাহলে বাংলা একাডেমির অভিধানে কোনটা আছে এবং বাংলা একাডেমির যে ব্যাকরণ বই আছে সেইখানে কী আছে সেইটাকে প্রাধান্য দেব। সেটাকে প্রাধান্য দেওয়ার পরে সেটা যদি উত্তর না পায়, তারপরে আমরা বোর্ডের বইয়ে চলে আসবো। প্রথম কথা হচ্ছে, আমরা বোর্ডের বই হচ্ছে সেকেন্ডলি দেখব। প্রথমে দেখব আমরা বাংলা একাডেমির তার অভিধানে কী আছে, বাংলা একাডেমি তার ব্যাকরণে কী আছে, তারপরে আমরা দেখব বোর্ডের বইয়ে কী আছে। বোর্ডের বইয়ের মধ্যে আমরা প্রথমেই দেখব নতুন বইয়ে কী আছে,
তারপরে দেখব যে আমরা হায়াত মাহমুদ কিংবা বোর্ডের যে পুরনো ব্যাকরণ বইটি আছে সেখানে কি আছে। তো আগেই প্রথমে আমি বলে নিচ্ছি যে আমি এখন যে শব্দগুলো পড়াবো যেভাবে পড়াবো সেখানে হয়তো আপনার নানান বইয়ে নানান রকম দেয়া থাকতে পারে। তো হয়তো আমার সাথে আপনার এখন মিলবে না। আমাকে একজন মেসেজ করেছিলেন যে স্যার আপনার কোনো পড়া স্যার মিলে না, অন্য বইয়ের সাথে মেলে না। তো আমি বললাম যে কোন অংশটুকু মেলে না, তখন তিনি আমাকে কোনটা যে দিয়েছিলেন আমি ভুলে গেছি। তখন আমি বলেছিলাম যে আমরা আসলে উনি হয়তো পুরনো কোনো একটা বই 19-এর পুরনো ব্যাকরণ বই সম্ভবত উনি দেখেছিলেন বা কোনটা একটা। তো ওখানে আমি বলেছিলাম যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা একদম লেটেস্ট যেটা দেখছি সেটা হচ্ছে বাংলা একাডেমিকে আমরা ফলো করছি, যে কারণে বাংলা একাডেমির সাথে অনেক কিছু পুরনো যে বইগুলো আছে সেখানে কিন্তু অনেক কিছু মিলবে না। তো সেটি আমি বলে রাখছি। এখন আমরা যে শব্দগুলো পড়ব সেই শব্দগুলো আসলে আপনার পড়া আছে সেগুলোর সাথে নাও মিলতে পারে, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কোনটা শিখবো, আমরা কোনটাকে প্রাধান্য দেব, আমরা হচ্ছে বাংলা একাডেমিকে প্রাধান্য দেব প্রথমত। তো এই যে আমরা শব্দকে যে বিশ্লেষণ করছি বা ভাগ করছি সেটি 9-10-এর নতুন ব্যাকরণ বইয়ে দেয়া আছে, 3 ভাবে দেয়া আছে। সেখানে আবার অর্থ অনুযায়ী বাদ দিয়েছে। 9-10-এর নতুন ব্যাকরণ বই অর্থ অনুযায়ী বাদ দিয়েছে। 9-10-এর পুরনো ব্যাকরণ বইয়ে দেয়া আছে, 9-10-এর পুরনো ব্যাকরণ বইয়ে দেয়া আছে 2-3 রকম। সেখানে আবার এই যে পদ বিবেচনায় এইটুকু আবার নাই। আর বাংলা একাডেমিতে আবার পদ বিবেচনায় এটা দেয়া আছে। তো সব মিলিয়ে আমরা দেখলাম, আমরা 3টা কি 4টাকে নিয়েছি, দেখেছি যে আমাদের এই শব্দসমূহকে 4টি বিবেচনা আমরা ভাগ করতে পারি। প্রথম কথা হচ্ছে উৎস অনুসারে ভাগ করতে পারি, তারপর হচ্ছে গঠন অনুসারে ভাগ করতে পারি, আবার অর্থ অনুসারে ভাগ করতে পারি। এই অর্থ অনুসারে যেটা 3 প্রকার, এটা 9-10-এর নতুন ব্যাকরণ বই থেকে বাদ দিয়েছে। 9-10-এর নতুন ব্যাকরণ বই থেকে এটা বাদ দিয়েছে। পদ বিবেচনায় এটা 9-10-এর নতুন ব্যাকরণ বই আছে, গঠন অনুসারে আছে, উৎস অনুসারে আছে, কিন্তু অর্থ অনুসারে 9-10-এর নতুন ব্যাকরণ বইয়ে নেই। আবার 9-10-এর পুরনো ব্যাকরণ বইয়ে এইটা বাদ দিয়েছে, পদ বিবেচনায় এটা নাই। বাংলা একাডেমিতে কি আছে? বাংলা একাডেমি উৎস, গঠন, অর্থ, পদ সবই আছে। তো এখন আমরা বাংলা একাডেমিতে উৎসটা আছে, পদ বিবেচনায় আছে, অর্থ আছে, গঠন বাদ দিয়েছে সম্ভবত। বাংলা একাডেমি একটা বাদ দিয়েছে আর কি। তো অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে এক বই এক একটা বাদ দিয়েছে, কিন্তু আমরা টোটালি পেয়েছি এখানে 4 ভাগে ভাগ করা যায় বাংলা শব্দকে। সেটি হচ্ছে উৎস অনুযায়ী, অর্থাৎ শব্দটা কোথা থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে, তার উৎপত্তিটা কোথায়, সে অনুযায়ী 5 ভাগে ভাগ করেছি। এই 5 ভাগে ভাগ করার আবার কথা আছে 9-10-এর নতুন ব্যাকরণ বইয়ে অর্ধ তৎসমকে বাদ দিয়েছে, কিন্তু বাংলা একাডেমি আবার তৎসমকে বাদ দেয়নি, যে কারণে আমরা কিন্তু পড়বো অর্ধ তৎসম। যে কারণে আমরা এখানে লিখেছি উৎস অনুসারে 5 প্রকার। আমরা 9-10-এর নতুন ব্যাকরণ বই নিইনি, 9-10-এর নতুন ব্যাকরণ বইয়ে অর্ধ তৎসমকে বাদ দেওয়া হয়েছিল, বাদ দেওয়ার এখানে সুযোগ নেই। তারপরে গঠন অনুসারে 2 প্রকার, অর্থাৎ শব্দটা কীভাবে গঠিত হয়েছে সেটা অর্থ না, উৎস না বা পদ না, সেই বিবেচনা নয়। বিবেচনা হচ্ছে শব্দটা কীভাবে গঠিত হয়েছে, সেটি কি একটি মৌলিক শব্দ নাকি অন্যভাবে বা একটি সাদৃশ্য শব্দ, সে অনুযায়ী 2 ভাগ করেছে, সেটা আমরা জানি। তারপর হচ্ছে শব্দটা কী অর্থ দিচ্ছে সেই অনুযায়ী 3 ভাগ করা যাচ্ছে। তারপর শব্দটা হচ্ছে বাক্যে যখন ব্যবহৃত হচ্ছে তখন সেটি কোন পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে বা ব্যাকরণের শব্দ কোনটা হিসেবে বসছে, সে অনুযায়ী ভাগ করতে পারছি আমরা 8 প্রকার। তো এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। আর এই আমরা যখন ব্যাকরণের শব্দ শ্রেণী পড়েছিলাম সেই 8 প্রকার আমরা পড়ে ফেলেছি, আপনারা নিশ্চয়ই জানেন, খুব ভালো করে পড়েছি। তো সেই বাকি যে 3টা আছে, এই তিনটা মিললে আমরা আলোচনা করব। এই 3টা মিললে আজকে আমরা আলোচনা করব। আলোচনার প্রথমেই আমরা চলে যাচ্ছি যে একটি চিত্রটা দেখি যে উৎস অনুসারে কয়ভাবে ভাগ করা যায়। উৎস অনুযায়ী ভাগ করেছি তৎসম 5 ভাগে, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তদ্ভবের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। তদ্ভবের আরেক নাম কি? খাঁটি বাংলা বা বাংলাও বলা যেতে পারে। গঠন অনুসারে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। অর্থ অনুসারে 3 প্রকার, একটা হচ্ছে যৌগিক, রূঢ় বা রূঢ়ি, আর একটা হচ্ছে যোগরূঢ়। পদ বিবেচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ, যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ যে 8 প্রকার সেটি আমরা
জানি। তাহলে এই যে আমরা দেখলাম যে শব্দকে 4টি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। প্রথম ক্যাটাগরি হচ্ছে উৎস অনুসারী, শব্দটা কোথা থেকে আসছে। পরে হচ্ছে গঠন অনুসারী, শব্দটি কীভাবে গঠিত হয়েছে। তারপর হচ্ছে অর্থ অনুসারী, শব্দটি কী অর্থ দিচ্ছে সে অনুযায়ী 3 ভাগে ভাগ করেছি। এবং সেই শব্দটি বাক্যে ব্যবহৃত হলে সেটি কোন পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই অনুযায়ী আমরা 8 ভাগে ভাগ করেছি। তো প্রথমে আমরা উৎস অনুসারে বাংলা শব্দের যে শ্রেণী বিভাগ সেটি আমরা পড়ছি। তো উৎস অনুযায়ী তো 5 ভাগে ভাগ করেছি। আমরা জানি যে বাংলা অভিধানে প্রায় 1,25,000 শব্দের মতো আছে, প্রায় লিখেছি, কম বেশি হতে পারে কিছু প্লাস মাইনাস। এর মধ্যে 25% শব্দ হচ্ছে তৎসম, 25% শব্দ হচ্ছে তৎসম, 5% শব্দ হচ্ছে অর্ধতৎসম, 60% শব্দ হচ্ছে তদ্ভব, আর হচ্ছে দেশি হচ্ছে 2%, আর হচ্ছে বিদেশি হচ্ছে 8%। এই হলো 100%। তাহলে এরকমভাবে যদি কখনো প্রশ্ন করা যায় আনুমানিক তৎসম শব্দ কত শতাংশ, 25%, এরকম যদি প্রশ্ন হয় যে অর্ধ তৎসম শব্দ আনুমানিক, এটি সবগুলো হচ্ছে আনুমানিক, কিন্তু মানে এক্স্যাক্টলি এরকমই নয়, কম বেশি হতে পারে প্লাস মাইনাস। অর্ধ তৎসম কত 5% হতে পারে, তদ্ভব হচ্ছে 60%, 60%, দেশি হচ্ছে 2%, আর বিদেশি হচ্ছে 8% বা 8%। এই হচ্ছে মোটামুটি একটা হিসাব যে কোন শব্দটা আমাদের কীভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি হচ্ছে কোনটা, তদ্ভব শব্দ হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে কি তৎসম। তাহলে পরীক্ষা যে এরকমভাবেও যদি আসে যে বাংলা যে অভিধান বা বাংলা যে শব্দ ভাণ্ডার, সেখানে সবচাইতে বেশি শব্দ আছে কোন শব্দটা, উত্তর হচ্ছে কি, একে হচ্ছে তদ্ভব, দুয়ে হচ্ছে তৎসম, 3 হচ্ছে বিদেশি, 4 হচ্ছে অর্ধতৎসম, আর দেশি হচ্ছে 5 নম্বরে পজিশন। এখন তৎসম শব্দ হচ্ছে, তৎসমকে আমরা বলছি তৎ মানে তার সমমান হচ্ছে সমান, অর্থাৎ সংস্কৃতির সমান। যে শব্দটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে আসছে সেটাকে আমরা বলছি প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা আছে, সেটা আমরা জানি যে সেটাকে সংস্কার করে যে ভাষা করা হয়েছে তার হচ্ছে সংস্কৃত। অর্থাৎ সংস্কৃত ভাষা, ঠিক সংস্কৃত না, সংস্কৃত ভাষা, যে ভাষা থেকে সংস্কৃত ভাষার সংস্কার করে সংস্কৃত করা হয়েছে ওইখান থেকে যে শব্দগুলো চলে আসছে ওইটাই হচ্ছে তৎসম। মানে এটা আমরা অনেক সময় বুঝতে এরকমভাবে ভুল করি, অনেক সময় মনে করি যে একেবারে তৎসম মানে হচ্ছে সরাসরি সংস্কৃত থেকে চলে আসছে, মানে ঠিক সরাসরি সংস্কৃত না, মানে সংস্কৃত ভাষা তো একটা সংস্কার করে একটা কৃত্রিম ভাষা। তো সংস্কৃত ভাষা যে শব্দগুলো থেকে যেখান থেকে নেওয়া হয়েছিল ওইখান থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, কথ্য আর্য ভাষা, সেইখান থেকে যে শব্দগুলো চলে আসে সেটাই হচ্ছে তৎসম শব্দ। এই জন্য বলা হচ্ছে তৎ মানে তার, সম মানে হচ্ছে সমান, অর্থাৎ তৎসম হচ্ছে সংস্কৃত সমান, অর্থাৎ সংস্কৃত ভাষাটা সংস্কার করে যেখান থেকে সংস্কার করা হয়েছে ওখান থেকেই কিন্তু আবার যে শব্দগুলো আসছে বাংলা ভাষায় সেগুলো বলছি আমরা তৎসম শব্দ। এই জন্য তার নাম হচ্ছে তৎসম। আমরা কিন্তু সরাসরি বলছি না সংস্কৃত শব্দ। আপনি দেখবেন যে এটার নাম তৎসম কেন হলো, আমরা সংস্কৃত বলে সমস্যাটা কি, টেকনিক্যাল কারণে সংস্কৃত বলা যাচ্ছে না, কারণ সংস্কৃতটা হচ্ছে ওই যে সংস্কার করে করা হয়েছিল বলে এখানে লিখিত এই লেখার ভাষা ছিল, আমরা কিন্তু ওই জায়গা থেকে কিন্তু আমাদের বাংলা ভাষা শব্দটা আসে নাই। সংস্কার করার পরে যে অংশটা ছিল, পাণিনি যে সংস্কার করে যে ভাষাটা তৈরি করলেন ওখান থেকে না, বরঞ্চ পাণিনি যে শব্দগুলো নিয়ে যে ভাষাটাকে নেড়ে চেড়ে সংস্কৃত ভাষা তৈরি করেছিলেন ওই সেম জায়গা থেকে বাংলা ভাষায় আসছে। এই কারণে বলা হচ্ছে তৎসম। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ কার সমান, সংস্কৃত সমান। কেন সমান? কারণ সংস্কৃত ভাষা যেখান থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষার যে শব্দগুলো ওখান থেকে কিন্তু চলে আসছে। আমি মনে হয় বোঝাতে পেরেছি। তারপরে এতে চলে যাচ্ছি আমরা যে এই সংস্কৃত বা তৎসম শব্দ যে 25%, এই 25% আসলে আমরা কীভাবে চিনবো বা কীভাবে বুঝবো, বা একটা শব্দ দেখলে সাধারণত আমরা কীভাবে বুঝবো যে এই শব্দটা সংস্কৃত, কীভাবে আমরা বুঝবো, সেটার জন্য বিভিন্ন বইয়ে নানান জায়গায় অনেক ধরনের টেকনিক দেওয়া আছে। সেখান থেকে আপনারা এই কয়েকটা জিনিস মনে রাখবেন যে মূর্ধন্য যদি কোনো শব্দের মধ্যে থাকে, নো ডাউট সেটি তৎসম শব্দ, কারণ মূর্ধন্য তৎসম শব্দ ছাড়া অন্য কোথাও বসে না, তাই না? সেখানে যখন আমি বলবো চাণক্য, মাণিক্য, গণ, লবণ, মন, মানে এরকম মূর্ধন্য আছে। এক কথায় উদাহরণগুলো, মানে এই যে নিয়মগুলো আছে, মূর্ধন্যযুক্ত সকল শব্দ তৎসম শব্দ, এই কথাটাই ইনাফ, উদাহরণের প্রয়োজনও পড়ে না, কারণ এই মূর্ধন্য দিয়ে তো অনেক শব্দ আছে। আমি এমনিতেই 2-1টা লিখলাম এখানে, ঠিক আছে?
এখানে উদাহরণও প্রয়োজন হবে না, শুধু এইটুকু মনে রাখবো আমরা যে যদি আমরা কোনো শব্দের মধ্যে মূর্ধন্য ন দেখি তাহলে আমরা বুঝবো সেই শব্দটি হচ্ছে তৎসম শব্দ, কারণ তৎসম ছাড়া মূর্ধন্য হয় না। সেম কথা, যেখানে মূর্ধন্য আছে সেখানে কি আছে? মূর্ধন্য স আছে। তো মূর্ধন্য স যদি কোনো শব্দের মধ্যে আমরা দেখি সেই শব্দটি হচ্ছে তৎসম শব্দ হবে। যেমন কৃষ্ণ, বিষ্ণু, মানুষ, পাষাণ, ভাষা। তবে দু একটা শব্দ ব্যতিক্রম আছে, যেমন কৃষাণ, খ্রিস্টাব্দ, 16, পোষা, বৈষ্ণব এবং 16, এই কয়টা শব্দের মধ্যে তৎসম না অর্ধ তৎসম শব্দ এই বা অতৎসম শব্দ। তো সেই অতৎসম শব্দে এই কয়েকটা শব্দের মধ্যে কি বসতে পারে? মূর্ধন্য স বসে। এবং এই যে খ্রিস্টাব্দ বা খ্রিস্টীয় বা খ্রিস্ট, এটা নিয়ে বসবে কি বসবে না মূর্ধন্য স, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু এই কয়েকটা শব্দ ব্যতিক্রম হিসেবে বসে। তারপরে যদি দেখি আমরা কোনো শব্দের মধ্যে ক্ষীয় আছে, ক্ষীয় মানেই তো ক যোগ মূর্ধন্য স। ক্ষীয় সমান কি? ক্ষীয় সমান হচ্ছে ক যোগ মূর্ধন্য স। তাহলে তার মানে ক্ষীয়ের মধ্যে কি আছে? ডেফিনেটলি সেটার মধ্যে মূর্ধন্য স আছে। তাহলে ক্ষীয়র নিচে যদি দন্তন্য যুক্ত হয়, ক্ষীয়ের সাথে যদি ম যুক্ত হয়, এখানে একটা হচ্ছে ম, একটা হচ্ছে দন্তন্য, হ্যাঁ, এটা হচ্ছে ম। আর যদি হ যোগ ম হয়, হ যোগ ম যদি যুক্ত বর্ণ হয়, তারপরে সেই শব্দটা কি হয়? তৎসম হয়। যেমন অক্ষী, শিক্ষা, পরীক্ষা ইত্যাদি, এরকম এইগুলো দ্বারা যত শব্দ আছে। তারপর আমি এই শব্দের মধ্যে যদি দেখি দীর্ঘইকার যদি দেখি, দীর্ঘকার যদি দেখি, রিকার যদি দেখি, এবং ফলা যদি দেখি, যেমন বফলা, মফলা, জফলা, মফলা, রফলা, লফলা, এরকম ফলাযুক্ত যদি দেখি, সাধারণত সেই শব্দটি হচ্ছে তৎসম শব্দ। যেমন যদি বলি পক্ষী, ঊর্ধ্ব, স্বাধীন, গুল্ম, কৃত, এরকম দীর্ঘকার আছে, রিকার আছে, আর কি আছে? ফলা, এগুলো আছে, জফলা, বফলা, মফলা, এগুলো দ্বারা কোনো শব্দ যদি তৈরি হয়। কোনো শব্দের মধ্যে যদি খণ্ডত্ব যদি দেখি, তাহলে আমরা এটা আর অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই, আমরা সেটাই দিয়ে দেবো তৎসম শব্দ। যেমন আমি লিখেছি এখানে ইন্দ্রজিৎ, তৎক্ষণাৎ, উৎকৃষ্ট, 3টা শব্দ লিখেছি, এরকম না। এই খণ্ডত্ব দ্বারা শব্দ তৈরি হলেই আমরা কি দিয়ে দিব? খণ্ডত্ব দ্বারা এবং বিসর্গ দ্বারা। এখানে বিসর্গ দিয়ে যদি উদাহরণ লিখি নাই, বিসর্গ দ্বারা যে কোনো শব্দ, বিসর্গ দ্বারা যে কোনো, ধরুন দুঃখ লিখলাম, বিসর্গ দ্বারা গঠিত। তো বিসর্গ দ্বারা যে কোনো শব্দ তৈরি হবে। খণ্ডত্ব এবং বিসর্গ দ্বারা যদি আমি কোনো শব্দ দেখি, সেটিও তৎসম শব্দ হবে। এখন বহুবাচক যে শব্দ আছে, যদি বলি বৃন্দ, যদি বলি গণ, মণ্ডলী, বর্গ, আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, যুক্ত, এইগুলো যদি কোনো শব্দের সাথে যুক্ত থাকে, যেমন শিক্ষক মণ্ডলী, যদি বলি পুস্তকাবলী, যদি বলি কবিতা, গুচ্ছ, এরকম যখনই আমি এগুলো যুক্ত করব, তখন সেই শব্দটাও তৎসম হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা যে বৃন্দ, গণ, বর্গ, মণ্ডলী, আবলি, গুচ্ছ, নিকর, এগুলো যখন আমরা যুক্ত করছি বিশেষণবাচক, তখন বহুবচনবাচক, তখন সেইগুলো কী হয়ে যাচ্ছে? তৎসম শব্দ হয়ে যাচ্ছে। আপনারা প্রায় আমাকে জিজ্ঞেস করেন যে আসলে এইটা যে তৎসম শব্দ কীভাবে বুঝবো, তখন আমি একটা উত্তর দিতাম, বা ইনবক্সে যখন আপনারা জিজ্ঞেস করতেন যে স্যার এইটা যে তৎসম শব্দ আপনি বললেন এটা আমরা কীভাবে বুঝবো, তখন আমি আপনাদের অনেকেরই উত্তর দিয়েছি, আপনারা হয়তো স্মরণ করে থাকতে পারেন যে এই শব্দ আমরা যখন শব্দ বলবো তখন আমি কিছু টেকনিকের কথা বলবো, এগুলো মাথায় রাখলে মোটামুটি আপনারা এই শব্দটার তৎসম সেটা বুঝতে পারবেন। তারপরে কি দেখি? যুক্ত বর্ণ থাকলে সাধারণত সেই শব্দটা কি হয়? তৎসম হয়। যেমন স্বর্ণ, স্বর্গ, এই 2টা উদাহরণ আমি এমনিতেই আমার মাথায় আসতে এমনিতে দিয়েছি। তো কারণ যুক্তবর্ণ দিতে শব্দ তো অভাব নেই, হাজার হাজার শব্দ আছে, যে কারণে এই 1টা 2টা গুণ এমনিতেই দিয়েছি। আমার মাথার যে যুক্তবর্ণ দিয়ে কোন শব্দ আসে, আমার কিবোর্ডে যেটা আসছে এটা আমি লিখে দিয়েছি। তারপরে সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত। ধরেন আমার সংস্কৃত উপসর্গ আছে কয়টি? 20টি। সংস্কৃত উপসর্গ গঠিত, তাহলে সংস্কৃত উপসর্গগুলো সংস্কৃত শব্দের সাথেই বসে, এবং সেই সংস্কৃত উপসর্গ যখন আমি লিখবো তখন সেটি কী হয়ে যাবে? সংস্কৃত শব্দ হয়ে যাবে নিশ্চয়ই। কিন্তু এই যে আশুবিনী, সেই আশুবিনী আবার খাঁটি বাংলার মধ্যে আছে। সেই খাঁটি বাংলা তখন একটু লক্ষ্য রাখতে হবে যে সেই আশুবিনী এটার পরে কি একটি তৎসম শব্দ বসেছে, না আশুবিনী উপসর্গের পরে একটি বাংলা শব্দ বসেছে, সেটিও খেয়াল রাখতে হবে। তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে সেটি দ্বারা কি তৎসম শব্দ তৈরি হলো নাকি বাংলা শব্দ তৈরি হলো। তারপর আমরা সংস্কৃত প্রত্যয় দ্বারা আমরা পড়েছিলাম, প্রত্যয় দ্বারা অনেক 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 পড়েছি। সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত অধীত প্রত্যয়, এরকম সংস্কৃত প্রত্যয় যেগুলো আছে সব হচ্ছে সংস্কৃত শব্দ। 2টা উদাহরণ দিয়েছি, কর্তব্য এবং করণীয়, এটাও আমার হাতের মধ্যে যেটা আসছে সেটাই চলে আসছে, কারণ এগুলো উদাহরণ এত বেশি যে উদাহরণ দিয়ে আসলে শেখানো যাবে না। আপনি শুধু এইটুকু জানবেন যে সংস্কৃত প্রত্যয় দ্বারা শব্দগুলো যেগুলো হচ্ছে, ঠিক তেমনি তৎসম সন্ধি দ্বারা, সন্ধি যেগুলো আছে, আমরা মূলত তৎসম শব্দ সন্ধিই পড়েছি। তাহলে সন্ধি দ্বারা যে শব্দগুলো আছে
সেগুলো কি তৎসম শব্দ। কি বলেছি, সন্ধি দ্বারা আমরা যে শব্দগুলো পড়েছি, বাংলা শব্দের সন্ধি কিন্তু আমরা পড়ি নাই, অল্প একটু পড়েছি, আমরা মিলে তৎসম শব্দ সন্ধি পড়েছি। তাহলে সন্ধিবদ্ধ যে শব্দগুলো আমরা পড়েছি এইগুলো তৎসম শব্দ। তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু আমরা নানানভাবে তৎসম শব্দ আইডেন্টিফাই করতে পারছি। তারপরে সমাস নিষ্পন্ন বেশিরভাগ শব্দ হচ্ছে তৎসম শব্দ। সমাস নিষ্পন্ন, আমরা সমাস পড়েছিলাম, সেই সমাস নিষ্পন্নের বেশিরভাগ শব্দই কী হবে, তৎসম শব্দ হবে। তারপর হচ্ছে সনাতন ধর্মাবলম্বীর যে শব্দগুলো আছে, ধরেন আমি যদি বলি ব্রাহ্মণ, দেবতা, দেবী, দেবতা, মন্দির, পূজা, সরস্বতী, এরকম যখন বলি, সরস্বতী বানান ভুল আছে, তো এরকমভাবে যখন আমরা বলবো তখন সেই শব্দগুলো কী হয়ে যাবে, তৎসম শব্দ হয়ে যাবে। আবার ভূমণ্ডল সংক্রান্ত, ভূগোল সংক্রান্ত, জিওগ্রাফি রিলেটেড যত শব্দ আছে, জিওগ্রাফি রিলেটেড যত শব্দ, জিওলজি সংক্রান্ত যত শব্দ আছে, জিওলজি, জিওগ্রাফি সংক্রান্ত যে শব্দগুলো আছে, সেগুলোও কিন্তু তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এরকম আপনি আরও অনেক কিছু বলতে পারেন। 10 দিক দিয়ে যদি ধরেন আমি বললাম উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, ঈশান, নৈঋত, এই বা পশ্চিম কোণা, পশ্চিম দ্বারা, এরকম পশ্চিম দ্বারা বা এই 10 দিক দ্বারা যদি গঠিত যত শব্দ হবে সেগুলোও কিন্তু তৎসম শব্দ হবে। তাহলে এই যে তৎসম শব্দ চেনার অনেক 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 উপায় আমরা শিখেছি। আপনারা বইয়ে হয়তো, বই যখন আসবে তখন এগুলো দেওয়া থাকবে, আর উদাহরণ, আরও বেশি উদাহরণ হয়তো দেওয়া থাকবে, আপনারা খুব ইজিলি তৎসম শব্দ সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া তৈরি হবে। এখন তৎসম শব্দগুলো কি সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, তারপর আবার একটু বলে দিচ্ছি যে এই সংস্কৃত ভাষা যেখান থেকে তৈরি হয়েছিল, সেই সংস্কৃত মানে যে সংস্কার করে যে ভাষা, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে যে শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় চলে আসছে কোনো রকম পরিবর্তন ছাড়াই, সেই শব্দগুলোকে আমরা বলছি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। তারপর হচ্ছে অর্ধতৎসম, ভগ্ন সংস্কৃত। ভগ্ন সংস্কৃত, বাংলা একাডেমি এটার নাম দিয়েছে ভগ্ন সংস্কৃত, অর্ধতৎসম বলেনি। বাংলা একাডেমি অর্ধতৎসম শব্দগুলোকে নাম দিয়েছে ভগ্ন সংস্কৃত। কী নাম দিয়েছে, ভগ্ন সংস্কৃত। এবং সেই কথাবার্তার মধ্যে ভিতরে লিখে রেখেছে যে ভগ্ন সংস্কৃত শব্দের প্রচলিত নাম হচ্ছে অর্ধতৎসম। অর্থাৎ ওই এটা আমরা এখন সংস্কৃত বলি বোঝানোর সুবিধার্থে। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যদি একবার পরিবর্তন হয়ে আসে সেটাকে আমরা বলছি অর্ধতৎসম। কিন্তু সংস্কৃত ভাষা থেকে যদি একবার পরিবর্তন হয়ে প্রাকৃতর মধ্য দিয়ে আবারও পরিবর্তন হয়ে বাংলা ভাষায় আসে, সেটাই হচ্ছে তদ্ভব। তাহলে প্রথম যে 3টি শব্দ আছে সেগুলো রুট হচ্ছে সংস্কৃত ভাষায়। প্রথম হচ্ছে তৎসম, তারপরে হচ্ছে কি অর্ধতৎসম এবং তদ্ভব। 3টাই কিন্তু কোথা থেকে আসছে, সেই সংস্কৃত ভাষা থেকে আসছে কিন্তু। তাহলে এই যে আমরা যে বিশ্লেষণটা দেখেন তৎসম শব্দ হচ্ছে 25%, তারপর হচ্ছে অর্ধতৎসম হচ্ছে 5%, তদ্ভব হচ্ছে 60%। হলো কত পার্সেন্ট, 90% শব্দ। তাহলে বাংলা ভাষার 90% শব্দ রুট কোথায়, মূল কোথায়, মূল কিন্তু সংস্কৃতিতে বা তৎসমতে, সংস্কৃত বা তৎসমতে। একটা জিনিস কি লক্ষ্য করেছেন যে বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার আছে সেখানকার 90% শব্দের রুট বা মূল কোথায় লুকায় আছে, সেই তৎসম শব্দতে লুকায় আছে। তাহলে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে বাংলা হচ্ছে সংস্কৃত ভাষার দুহিতা, কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। আমি যে বাংলা ভাষাটা কথা বলছি, সেই যে আমি এখন যে কথাগুলো বলছি, যে শব্দগুলো ব্যবহার করছি, যে শব্দগুলো আমরা লিখেছি, এটা 90% শব্দের রুট, মূল লুকায় আছে কোথায়, তৎসমতে বা সংস্কৃতিতে। আর যে শব্দটা সরাসরি চলে আসে সেটাকে আমরা বলছি তৎসম, আর যে শব্দটা একবার চেঞ্জ হয়েছে সেটাকে আমরা বলছি অর্ধতৎসম, যে শব্দটা 2বার চেঞ্জ হয়েছে অর্থাৎ প্রাকৃতির মধ্য দিয়ে চেঞ্জ হয়েছে সেটাকে আমরা বলছি তদ্ভব। তাহলে দেশি কি, দেশি হলো এই সংস্কৃত ভাষাটা হচ্ছে আর্যদের। তো সেই আর্যরা এই দেশে আসার আগে এখানকার যারা অনার্য যারা ছিল, যারা আদিম অধিবাসী যারা ছিল, তারা নিশ্চয়ই কোনো একটা ভাষায় কথা বলতেন। তারা তো নিশ্চয়ই বোবা ছিলেন না, তারা তো হয়তো নিশ্চয়ই ইশারাঙ্গিনীতে কথা বলেননি, নিশ্চয়ই কোনো একটা ভাষায় কথা বলতেন। এই যে ভাষায় কথা বলতেন, যে শব্দগুলো ব্যবহার করতেন, সেই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় যেগুলো আসছে সেগুলোকে আমরা বলছি দেশি। তাহলে দেশি এবং তদ্ভব কিন্তু বা খাঁটি বাংলা এক জিনিস না। তদ্ভবের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা।
আবার আমরা তাহলে ইতে চলে যাই, তাহলে তৎসম শব্দটা আমরা বুঝতে পেরেছি, তাই না? তাহলে আমরা এবার অর্ধ তৎসম চলে যাচ্ছি। অর্ধ তৎসম দেখি কিভাবে চেঞ্জ হয়েছে। অর্ধ তৎসম সম্পর্কে একটি শব্দ, একটি কথা আমার সাথে অবশ্যই এখন মুখে মুখে বলবেন অথবা লিখবেন। এই কথাটা অবশ্যই আমার সাথে মুখে মুখে বলুন আমার সাথে। অর্ধ তৎসম বা ভগ্ন সংস্কৃত শব্দ মুখের কথায় ও কবিতার ভাষায় বেশি ব্যবহৃত হয়। এটা আমার কথা না, আমি এমনি বলিনি, বাংলা একাডেমি স্পষ্ট করে বলেছেন যে অর্ধ তৎসম শব্দ কোথায় ব্যবহৃত হয়? মুখের কথায় এবং কবিতার ভাষায়। তাহলে পরীক্ষা যদি আসে এইভাবে, এবং এইখান থেকে আমার মনে হয় যে অবশ্যই বিসিএসে কোনো এক সময় বা যে কোনো চাকরি পরীক্ষা এই কথা থেকে প্রশ্ন আসবেই। কোন কথা থেকে? যে মুখের ভাষায় এবং মুখের কথায় এবং কবিতার ভাষায় কোন শব্দটি বেশি ব্যবহৃত হয়? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি। উত্তর কী হবে? অর্ধ তৎসম বা ভগ্ন সংস্কৃত। তো যদি পরীক্ষক যদি মনে করেন একটু আপনাকে একটু গোল খাওয়াতে চায় বা একটু যদি আপনাকে মনে করেন একটু কনফিউজড করে দিতে চায়, সেই ক্ষেত্রে তিনি তো অর্ধ তৎসম শব্দটা ব্যবহার করতে নাও পারেন, তিনি অপশনে রাখবেন ভগ্ন সংস্কৃত। এখন বাংলা একাডেমির প্রমিত ব্যাকরণ বইটি যদি কেউ যদি পড়ে না থাকেন, তিনি কিন্তু ভগ্ন সংস্কৃত শব্দের সাথে পরিচিত না। তখন তিনি আবার মনে করবেন যে আচ্ছা ভগ্ন সংস্কৃত এইটা আবার কি জিনিস, এটা খায় না, পিণ্ডে না, মাথায় দেয় না, এটা কী করে, এটা কোত্থেকে আসলো, এরকম মনে হবে। কিন্তু এই ভগ্ন সংস্কৃত এবং অর্ধ তৎসম একই জিনিস, নাম শুধু ভিন্ন। তাহলে এটা অবশ্যই আপনারা নোট করেছেন যে মুখের ভাষা এবং কবিতার ভাষায় কোনটি বেশি বেশি ব্যবহৃত হয়? অর্ধ তৎসম। তাহলে আমরা কিছু অর্ধ তৎসমের লিস্ট এখানে দিয়েছি, দেখি। যেমন আদ্য, আদ্য হচ্ছে সংস্কৃত, কিন্তু আদ্যি যখন বলছি তখন সেটা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন সংস্কৃত। যখন আমি বলছি কুৎসিত তখন সেটি হচ্ছে সংস্কৃত, কিন্তু যখন আমি বলছি কুৎসিত তখন সেটি হয়ে যাচ্ছে এটা দ না, এটা ত। যখন কুৎসিত বলছি তখন সেটি হয়ে যাচ্ছে অর্ধ তৎসম। যখন বলছি দস্যু, দস্যু থেকে দস্যি, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না। এই যে জ্যোৎস্না ও জননীর গল্প, জ্যোৎস্না ও জননীর গল্প নামে একটি বিখ্যাত উপন্যাস হুমায়ুন আহমেদের। তো সেই উপন্যাসটিকে যে জ্যোৎস্না ও জননীর গল্প, ধরেন প্রশ্নটা এইভাবেই আসলো যে জ্যোৎস্না ও জননীর গল্প, এখানে জ্যোৎস্না হচ্ছে কী ধরনের শব্দ? শোনেন, যে শব্দগুলো আমি পড়াচ্ছি বা সে শব্দগুলো যে প্রচলিত, এখান থেকে কিন্তু পরীক্ষা আসবে। বাংলা অভিধানে 1,25,000 শব্দ আছে, সেখান থেকে যে আন্দাজে একটা আপনাকে দিয়ে দেয় আপনি কিন্তু পারবেন না। সো হাইপার হওয়ার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। যে বইগুলো যে আমাদের বাংলা একাডেমির বইয়ে দেয়া আছে, প্রচলিত বইয়ে দেয়া আছে, সেখান থেকে কিন্তু আসবে। সেইগুলো যদি আমরা একটু ভালো করে শিখি, দেখবেন পরীক্ষায় কমন পাবেন। তাহলে যে প্রাণ, প্রাণ থেকে পরাণ, প্রাণ থেকে পরাণ, আমারও পরানো যাহা চায়, এই রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত গান আমারও পরানো যাহা চায়। তাহলে সেই পরাণ শব্দটি কি? অর্ধ তৎসম। তারপর হচ্ছে পূর্ণিমা থেকে কি? পূর্ণিমে, যদিও পূর্ণিমে শব্দটা আমরা ব্যবহার করি না। ভাদ্র থেকে ভাদ্যর, এই ভাদ্য শব্দটা আমরা খুব ব্যবহার করি, যে বলি ভাদ্যর মাসা তাল বা ভাদ্যর মাসা এই এরকম অনেক কিছু বলি। শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, শ্রাদ্ধ অনেকে বলেন। কীর্তন থেকে কীর্তন, কিকের সাথে চিকিৎসা অবশ্য বলে না। জন্ম থেকে জনম, এই যে জন্ম থেকে জনম, মানব জনম। হ্যাঁ, তো এই যে মানব জনম বলি বা জনম শব্দটা অনেক বেশি ব্যবহার করি আমরা। তাহলে পরীক্ষায় এই জনম শব্দটা চলে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। আমি কয়েকটা ইম্পর্টেন্ট একটু দাগিয়ে দিচ্ছি। এখানে ইম্পর্টেন্ট আমি এটা বলি যেটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কুৎসিত শব্দটা ইম্পর্টেন্ট, জ্যোৎস্নাটা ইম্পর্টেন্ট, পরাণ ইম্পর্টেন্ট, ভাদ্যরটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে জনমটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে মৃত্যুটা ইম্পর্টেন্ট, সত্যিটা ইম্পর্টেন্ট। যেমন সত্যিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সত্য থেকে সত্যি। তারপর হচ্ছে মিত্র থেকে মিত্তির, মিত্তির শব্দটা আপনারা পাবেন মিত্তির বংশের নাম ডুবে যায় বা এরকম লাইনটি সম্ভবত বিলাসী গল্পে শরৎচন্দ্রের। মিত্তির মানে কি? মিত্র। তা বৃহস্পতি বসে কেউ বলে না। পুত্র দর্শনকে দর্শন কেউ হয়তো বলতে থাকতে পারে, তবে যে কয়টা আমি টিক দিয়েছি এই কয়টা একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর আরও দেখি, সাধ্য থেকে সাধ্যি, স্পর্ধা থেকে আস্পর্ধা, এটাও ইম্পর্টেন্ট। বিষ্ণু থেকে বৈষ্ণব। তারপর হচ্ছে গাত্র থেকে গতর, এই কথাটা বলি যে গতর খেটে খাও, গতর শব্দটা আমরা অনেক বেশি ব্যবহার করি। তারপর হচ্ছে ঘৃণা থেকে ঘেন্না, যে আমার ঘেন্না ধরে গেছে, ঘেন্না শব্দটা অনেক বেশি ব্যবহার করি আমরা। গৃহিণী থেকে গিন্নি, গিন্নিটা অনেক বেশি ব্যবহার করি, এটা অনেক ইম্পর্টেন্ট।
গ্যারাম শব্দটা আরও বেশি ব্যবহার করি, এবং আমি আমার অনেক লেখায় পরাণ শব্দটা ব্যবহার করতে আমার খুব ভালো লাগে, গ্যারাম শব্দটা ব্যবহার করতে আমার ভালো লাগে। তারপরে হচ্ছে এরকম আমি অনেক বেশি অর্ধতৎসম শব্দ ব্যবহার করি, এবং সেটা আমি কিন্তু সচেতনভাবে করি না, অবচেতনভাবেই বা এমনি এমনি চলে আসে। আমি কিন্তু মানে খুব চিন্তা করছি যে না এবার আমি একটা অর্ধতৎসম ব্যবহার করব আমার গল্প উপন্যাসে বা কবিতায়, এইরকম কিন্তু আমি চিন্তা করি না, অটোমেটিক চলে আসে। কারণ এইগুলোর মধ্যে এক ধরনের আছে, মাধুর্য আছে আর কি। গ্রাম বলে যে এরকম কষ্ট লাগে, কিন্তু যখন বলি গ্যারাম, ওটার মধ্যে অন্যরকম একটা মাধুর্য আছে। প্রণাম থেকে পেন নাম, আর কৃষ্ণ থেকে কেষ্ট, যে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না, কেষ্ট শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। সূর্য থেকে সূরজ আসতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের অর্ধতৎসম শব্দের লিস্ট। এখান থেকে আপনারা শুধু এই শব্দগুলো যদি আপনারা মোটামুটি পড়েন, বইয়ের মধ্যে হয়তো আমি আরও কিছু শব্দ অ্যাড করব, আশা করছি আপনারা অর্ধতৎসম শব্দ থেকে যদি প্রশ্ন আসে সেটি পারবেন। আমরা পরে চলে যাচ্ছি তদ্ভব শব্দে, আরেকটু ফাস্ট পড়াই, আজকে আর অনেক পড়া। তদ্ভব শব্দে, তদ্ভবের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। তো সেটিও দেখি আমরা কিভাবে চেঞ্জ হয়েছে, প্রাকৃতির মধ্য দিয়ে চেঞ্জ হয়েছে। আমরা দেখেছিলাম, এই দেখেন যে তৎসম শব্দ থেকে একবার চেঞ্জ দেবে, সাধ্য থেকে সাধ্যে একবার চেঞ্জ হয়েছে, এই জন্য নাম হচ্ছে অর্ধতৎসম। কিন্তু তদ্ভব কী হবে, দুইবার চেঞ্জ হবে। দেখি, যেমন অষ্ট থেকে একবার চেঞ্জ হলো অর্থ, অষ্ট থেকে কী হলো অর্থ, অর্থতে হলো যে প্রাকৃত, মেনলি প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে। তো এই অষ্টতে সংস্কৃত ছিল, এখান থেকে হলো অর্থ থেকে চেঞ্জ হয়ে আসলো আট, এই আট হয়ে গেলো বাংলা। তাই তদ্ভবকে আমরা বাংলাও বলতে পারি। কি বলতে পারি? তদ্ভবকে আমরা বাংলাও বলতে পারি। তাহলে এই আট একটি কী শব্দ? তদ্ভব। তদ্ভব শব্দতে যেহেতু 60% শব্দ হচ্ছে তদ্ভব, যে কারণে এইখানে আসলে বৃথা অনেক বেশি উদাহরণ দেয়া। তো যে উদাহরণগুলো বইয়ে পাওয়া গেছে, যে উদাহরণগুলো ইম্পর্ট্যান্ট বা যেখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি প্রশ্ন করবেন তিনি কিন্তু কোনো রিস্ক নেবেন না। কেন রিস্ক নেবেন না? কারণ তাকে যখন প্রশ্ন করা হবে একটি বৃহত্তর পরিসরে, তিনি অবশ্যই কোনো একটা বই ফলো করবেন। আন্দাজে নিজে থেকে পণ্ডিতি করে পরে যদি বিপদে পড়েন, এই বিপদে পড়তে চাইবেন না। নর্মালি খুব সহজে তিনি হয়তো কোনো একটা ভালো মানের বই দেখি কিন্তু প্রশ্নটি করবেন, সেটি হয়তো বাংলা একাডেমি বা এই টাইপের বই হতে পারে। তারপরে দেখি চর্মকার থেকে চর্মআর চামার, তারপরে হচ্ছে চক্র থেকে চাকা, ভাতৃক থেকে ভাইও থেকে ভাই, সন্ধ্যা থেকে সঞ্জা সাঁচ, মাতা থেকে মা, তুম্মে থেকে তুমহে তুমি, পুত্রক থেকে পুত্তং পুত, দুগ্ধ থেকে দুগ্ধ দুধ। এরকমভাবে দেখেন দেয়া আছে, কিন্তু অনেকগুলো শব্দ দেয়া আছে। অদ্য থেকে অজ্জ এবং আজ, কর্ণ থেকে কর্ণ এবং কান, বধূ থেকে বহু এবং বউ, মস্ত থেকে মন্থ মাথা, হস্ত থেকে হন্ত এবং হাত, হস্তি থেকে হন্থি এবং হাতি, পুষ্করণী থেকে পুক্ষরণী পুকুর, একাদশ থেকে 11, মৎস্য থেকে মৎস্য এবং মাছ। তা এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে, এইটা পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাও আমার সাথে আপনারা লিখুন অথবা আমার সাথে মুখস্থ করুন, 2-3 বার আমার সাথে মুখে শব্দ করে বলুন। তদ্ভব শব্দ বাংলা ভাষার কেন্দ্রীয় শব্দ ভাণ্ডার গড়ে তুলেছে। পরীক্ষা যদি আসে, কোন শব্দ বাংলা ভাষার কেন্দ্রীয় শব্দ ভাণ্ডার গড়ে তুলেছে? উত্তর কি? তদ্ভব বা খাঁটি বাংলা। কেন? কারণ 60% শব্দই হলো তদ্ভব। বাংলা ভাষায় যে শব্দগুলো আছে সেটার 60% শব্দ হচ্ছে তদ্ভব। তাহলে পরীক্ষা যদি আসে তদ্ভব, এই তদ্ভবটা এখানে মানে ভেঙে গেছে আর কি, তদ্ভব। আচ্ছা, আমি হাতে লিখে দিই এখানে। তদ্ভব শব্দ বাংলা ভাষার কেন্দ্রীয় শব্দভাণ্ডার গড়ে তুলেছে। আবার আমার সাথে বলুন, তদ্ভব শব্দ বাংলা ভাষার কেন্দ্রীয় শব্দভাণ্ডার গড়ে তুলেছে। 60% শব্দই হচ্ছে তদ্ভব শব্দ। তারপর হচ্ছে দেশি কথা আমি আগেই বলে ফেলেছিলাম যে আর্যরা আসার আগে এই দেশের যে আদিম অধিবাসী যারা ছিলেন, তাদের যে শব্দগুলো ছিল, তাদের ব্যবহৃত যে জিনিসপত্রের নাম, এটা নাম ওইটা নাম, তারা যে শব্দগুলো ব্যবহার করতেন, সেই শব্দগুলো কিন্তু বাংলা ভাষায় চলে এসেছে। সেই শব্দগুলোকে আমরা বলছি দেশি শব্দ। কী শব্দ বলছি? দেশি শব্দ বলছি। তো সেই দেশি শব্দ সংখ্যা কত পার্সেন্ট? 2% আমরা দেখেছি। তো 2% মানে হচ্ছে মোটামুটি অনেক। এতগুলো শব্দ তো আমাদের মনে রাখার সুযোগ নেই। তারপরও যে শব্দগুলো একটু পরীক্ষায় বেশি আসে, সেটি আমরা একটা ঘটনার মধ্য দিয়ে
কিছু শব্দ মনে রাখার চেষ্টা করছি, আশা করছি পরীক্ষায় এইখান থেকে কমন পড়ার সুযোগ থাকবে বা কমন পড়বে। যেমন টিলাতে বিয়ে হচ্ছে, একটা ছেলে বিয়ে করবে, তার নাম হচ্ছে একটি খুকির বিয়ে হবে, খুকির বিয়ে হবে। তো খুকির একটা বান্ধবী আছে ঝিনুক। তা এখন দুই বান্ধবীর মধ্যে একজনকে বিয়ে করবে, যে বিয়ে করছে তার নাম হচ্ছে বঙ্গা। এবং এই যে এই শব্দগুলো, দেশি যে শব্দগুলো, এইগুলো কিন্তু আদিম অধিবাসী যারা আছে, যারা পাহাড়ে বসবাস করেন, যারা সাঁওতাল ধর্মের, যারা এই গারো বা এই মানে আমরা যাদেরকে আদিম অধিবাসী বলে চিনি, উপজাতি নামে, ক্ষুদ্র নিগোষ্ঠী নামে চিনি, মানে আমাদের সংবিধানে ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয়েছে, তো ক্ষুদ্র নিগোষ্ঠী নামে যাদেরকে আমরা চিনি, তাদের ভাষাগুলো কিন্তু আমরা দেশি ভাষা হিসেবে পরিচিত। তো যেহেতু বিয়ে হবে, তো সেই জন্য বরযাত্রার বিবরণতা দিচ্ছি। টিলাতে ডাগর চোখের এক খুকি ছিল। একটা টিলাতে মানে পাহাড়ে, যেহেতু গল্পটা হচ্ছে পাহাড়ের বা ভাষাগুলা, তো টিলাতে টিলাতে ডাগর চোখের এক খুকি ছিল। তার বিয়ে ঠিক হলো বঙ্গা নামের এক খোকার সাথে। কি? বঙ্গা নামের এক খোকার সাথে তার বিয়ে ঠিক হলো। বঙ্গার টোপর মাথায় দিয়ে ঢোল বাজিয়ে ডিঙ্গি নৌকা করে আসছে। কি বললাম? আবারও বলি, টিলাতে ডাগর চোখের খুকি নামের এক মেয়ের বিয়ে ঠিক হলো বঙ্গা নামের এক খোকার সঙ্গে। তখন খোকা কী করলো? টোপর মাথায় দিয়ে ঢোল পিটিয়ে ডিঙ্গি করে আসতে, এই যে ডিঙ্গির ছবি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আসার পথে এখন এই যে খুকির যে বান্ধবী ছিল তার নাম হচ্ছে ঝিনুক, সেই ঝিনুকের সাথেও ছেলেটির সম্পর্ক ছিল। সেই ঝিনুক তখন সেটি দেখলো, সাবেক প্রেমিকা ঝিনুক, সে তার সাথে এই যে ডাহা মিথ্যা বলেছে। কে মিথ্যা বলেছে? যে বঙ্গা ছেলেটি। সেই জন্য ঝিনুকের সাথে ডাহা মিথ্যা বলায় ঝিনুক কী করলো? ঠ্যাঙ্গা নিয়ে বের হলো। ঠ্যাঙ্গা নিয়ে বের হয়ে জারুল গাছের ঢাল ধরে ডাঙ্গাতে দাঁড়িয়ে সে ঢিল ছুড়ল। কোথায় ঢিল ছুড়ল? ওই ডিঙ্গিতে ঢিল ছুড়লে কী সৃষ্টি হলো? ঢেউ সৃষ্টি হলো। কিন্তু এই ঝিনুকের সামান্য ঢিলের ঢেউয়ে আমাদের যে বঙ্গা, তার বঙ্গার কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ বরের কোনো ক্ষতি হয়নি। বর যথারীতি তার বীর বাড়িতে চলে যাচ্ছে। এদিকে কনের বাড়িতে ঝাঁটা দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা হলো, ঝাঁটা এবং কোলা দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে, মই দিয়ে সাজানো হচ্ছে এবং বড়শি দিয়ে ইচা মাছ ধরলো। কি মাছ? ইচা মানে চিংড়ি আর কি। ইচা মাছ ধরে হাঁড়িতে হাঁড়ি বসালো এবং খড় এবং কয়লা দিয়ে আগুন দিয়ে সেগুলো রান্না করলো। তখন বর চলে আসলো। বরদেরকে প্রথমে ডাব এবং মুড়ি খেতে দিল। তো ডাব এবং মুড়ি, তারা ডাবের যে ভেতরে যে আঁশ থাকে নারকেলের মতো, সেই আঁশ এবং মুড়ি একসাথে তারা কামড়ায়া খাইলো। কারণ ওই ডাবের যে নারকেল এবং সেটা মুড়িও কিন্তু মোটামুটি একটা সুস্বাদু খাবার, সেটা তারা কামড়িয়ে খেলো। দেন তাদেরকে সেই পাহাড়ির ঐতিহ্য হিসেবে তাদেরকে ঢেঁড়স, আলু এবং ঝিঙ্গা এবং লাউ এবং জলপাই দিয়ে বিশাল এক ঝোলের তরকারি ছিল, সেই ঝোল রান্না করা হলো। সেই ঝোলের তরকারি কারা খেয়েছে? কাঙালের মতো খেয়ে পেট ভরলো। কে কাঙালের মতো খেয়ে পেট ভরলো? এই বরযাত্রী যারা ছিল। এই হচ্ছে মোটামুটি গল্প। এখানে আমরা এই খুকি এবং তার বান্ধবীর ছবি দিয়ে দিয়েছি। আমি জানি না এই ছবিটা কার, নেট থেকে নেয়া। তো এই হলো মোটামুটি আমাদের ঘটনাটা আমি আবারও রিপিট করব কিনা, রিপিট না করে এটার কাহিনীটা চলে যাচ্ছে। টিলায় বসবাস করা ডাগর চোখের খুকির সঙ্গে বঙ্গা নামের খোকার বিয়ে ঠিক হলে বঙ্গা টুপুর পরে ঢোল বাজিয়ে ডিঙ্গি দিয়ে যায়। বঙ্গার সাবেক প্রেমিকা ঝিনুকের সঙ্গে ডাহা মিথ্যা বলায় ঝিনুক ঠ্যাঙ্গা নিয়ে জারুল গাছের ঢাল ধরে ডাঙ্গায় দাঁড়িয়ে ঢিল দিলে ঢেউ হয়। অন্যদিকে কনের বাড়িতে ঝাঁটা ও কোলা দিয়ে ঝাড়ু দেওয়া হয়, মই দিয়ে সাজানো হয় এবং বড়শি দিয়ে ইচা মাছ ধরা হয়। রান্নার জন্য হাড়িয়া চাপিয়ে খড় ও কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়। বরযাত্রীরা ডাব ও মুড়ি কামড়ে খায়। তারপর ঢেঁড়স, আলু, ঝিঙ্গা, লাউ ও জলপাইয়ের ঝোলের তরকারি দেওয়া হয়। বরযাত্রীরা কাঙালের মতো পেট ভরে খায়। এইখানে কিছু কনফিউশন আছে। আশা করছি আপনারা গল্পটি বুঝতে পেরেছেন। সেই গল্পটি থেকে বেশ কিছু শব্দ মনে রাখা যেতে পারে এবং এই শব্দগুলো সচরাচর বইয়ে থাকে বলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সুযোগ রয়েছে। এখন কিছু কনফিউশন নিয়ে আমরা কাজ করব। এখন মুনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী রচিত বাংলা ভাষার ব্যাকরণ ও হায়াত মাহমুদ রচিত ভাষা শিক্ষা গ্রন্থে
গঞ্জ শব্দটিকে দেশি বলা হলেও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ফার্সি বলা হয়েছে। তাহলে কি বলা হচ্ছে? গঞ্জ শব্দটিকে দেশি নামে আমরা চিনতাম এবং আমি নিজেও চিনতাম, কিন্তু বাংলা একাডেমি এটাকে এখন বলছে যে গঞ্জ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। শুধু তাই নয়, কুড়ি এবং চুলা এই দুটো শব্দ আমরা দেশি নামে চিনতাম। তাহলে এই কুড়ি এবং চুলা শব্দটাকে বাংলা একাডেমি বলছে এইগুলো হচ্ছে তদ্ভব শব্দ। কি শব্দ? তদ্ভব, দেশি নাম। এবং আরও কিছু শব্দ আমরা দেশি নামে চিনতাম, সেগুলো হচ্ছে ঢেঁকি। যে ঢেঁকি শব্দটা অনেক বেশি আমরা চিনতাম, ঢেঁকি নামে চিনতাম। তারপর আমরা চোঙা নামে চিনতাম। তারপরে হচ্ছে, আচ্ছা আমি কি ঝাড়ু শব্দটা ওখানে নিয়েছিলাম? ঝাঁটা নিয়েছিলাম, ঝাড়ু নিইনি। হ্যাঁ, ওকে। চোঙা আর হচ্ছে ঝাড়ু, এই তিনটা শব্দকে বলা হচ্ছে হিন্দি শব্দ। আপনি যদি বাংলা একাডেমির অভিধান বের করেন, তাহলে আপনি দেখবেন যে এই তিনটা শব্দের কী দেয়া আছে, যে এর হচ্ছে হিন্দি শব্দ। তাহলে এই তিনটা কনফিউশন যেগুলো আছে, এগুলো আমরা একটু জেনে নিচ্ছি। যে আমরা জানতাম যে গঞ্জ হচ্ছে একটি দেশি শব্দ, কিন্তু বাংলা একাডেমি বলেছে সেটা হচ্ছে ফার্সি শব্দ। আমরা জানতাম কুড়ি এবং চোলা হচ্ছে তদ্ভব দেশি শব্দ, কিন্তু বাংলা একাডেমি বলছে তদ্ভব শব্দ। আমরা জানতাম ঢেঁকি, চোঙ্গা এবং ঝাড়ু হচ্ছে দেশি শব্দ, কিন্তু বাংলা একাডেমি বলছে সেটা হচ্ছে হিন্দি শব্দ। ঠিক আছে? তাহলে পরীক্ষায় তাহলে আসলে এবার আপনার হয়তো মনে প্রশ্ন যাচ্ছে যে পরীক্ষায় যদি আসে তাহলে কোনটা উত্তর করব। পরীক্ষায় যদি আসে তাহলে আমরা ফার্সি উত্তর করব, তদ্ভব উত্তর করব, হিন্দি উত্তর করব। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন পরীক্ষায় অপশনে ধরেন আপনার ফার্সি নাই, তাহলে আপনি কি দেবেন? অপশনে ফার্সি নাই, তাহলে আপনি কি দেবেন? দেশি। অপশনে ধরেন তদ্ভব নাই, আপনি কি দিবেন? দেশি। অপশনে মনে করেন হিন্দি নাই, না থাকার পসিবিলিটি আছে, আপনি কি দেবেন? দেশি দেবেন। শেষ। এখান থেকে আর কনফিউশনের কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে, ফার্সি যদি থাকে গঞ্জ, তাহলে আমি ফার্সি দেবো। কুড়ি এবং চোলা যদি তদ্ভব থাকে তাহলে আমি তদ্ভব দেবো, যদি না থাকে তাহলে আমি দেবো দেশি। তখন আমি বুঝবো যে এটা পুরনো বই থেকে কেউ প্রশ্ন করেছেন। যখন ঢেঁকি, চোঙ্গা এবং ঝাড়ু যদি দেখি আমি অপশনে হিন্দি নাই, তাহলে 100% শিওর উনি পুরনো বই থেকে প্রশ্ন করেছেন, তাহলে আমরা দেশি দিয়ে দেবো। এই হলো মোটামুটি এই কনফিউশনটা আমরা এইভাবে কায়দা করে আমরা মনে রাখতে পারি। তারপর হচ্ছে বিদেশি শব্দ, এইটা নিয়ে হচ্ছে বহু ঝামেলা এবং কেচাল। আরবি ফার্সি নিয়ে অনেক ঝামেলা। কেউ বলছে শব্দটা আরবি, কেউ বলছে ফার্সি। বাংলা একাডেমি তার নিজের অভিধানে একরকম বলছে, আবার ব্যাকরণের জায়গায় আবার আরেক কথা বলেছে। মানে কি বলবো, আসলে এটা নিয়ে আসলে আমি নিজে প্রচণ্ড রকমের বিরক্ত। আপনি যদি ক্লাস 7-এর বাংলা দ্বিতীয় পত্র বইটি দেখেন, দেখবেন ওখানে এক ধরনের কথা বলা আছে, শব্দ গঠন প্রক্রিয়া 2 প্রকার। 8-এ দেখবেন যে 4-5 প্রকার দেওয়া আছে। 9-10 একরকম, আবার এক জায়গায় এক রকম, যে যেভাবে পারে যুক্তি দিয়ে করেছে। এবং বেশি পণ্ডিতি করেছে হচ্ছে এই 9-10 নতুন ব্যাকরণ বই, অতিরিক্ত পণ্ডিতি করেছে, একদম অযৌক্তিকভাবে অর্ধতৎসম শব্দকে বাদ দিয়েছে। ওয়াই? শুধু অর্ধতৎসম শব্দকে বাদ দিয়ে দিয়েছে, কোনো কারণ ছাড়াই অনেক বেশি পণ্ডিতি করেছে 9-10 নতুন ব্যাকরণ বই, যেটা দরকারই ছিল না। 9-10-এর পুরনো ব্যাকরণ বই অনেক কিছু ভুল আছে, এটা সত্যি, কিন্তু 9-10-এর পুরনো ব্যাকরণ ভুল থাকলেও সেটিকে যদি পরিমার্জন করা যেত তাহলে সেই বইটি কিন্তু খারাপ ছিল না, ভালো বই ছিল। কিন্তু 9-10-এর নতুন ব্যাকরণ বই একদম কিছুই নেই। তারা নিজেরা পণ্ডিতি করে এটা সেটা করে কিছু নতুন জিনিস নিয়ে আসছে। তো এই জন্য বিরক্ত করার কিছু নেই, আমাদেরকে ঝামেলার সৃষ্টি করেছে। তো এই বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে আরবি শব্দ এবং ফার্সি শব্দ। তো আরবি শব্দগুলোর মধ্যে আপনারা আমাকে একটু কমেন্ট করে এটা জানান তো, যে আরবি ফার্সি শব্দগুলোকে ঘটনা দিয়ে কিন্তু সাজানো থাকে, অনেকগুলো ঘটনা দিয়ে সাজানো যায়। আমি কি ঘটনা দিয়ে সাজাবো? কিন্তু আমি ঘটনা দিয়ে সাজাতে চাচ্ছি না। ঘটনা দিয়ে সাজাতে চাচ্ছি না কারণ আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। শুনতে চাইলে একটু কমেন্ট করুন যে আসলে আপনারা কী চাচ্ছেন। দুইটাই যদি থাকে হিন্দি দেবো, যে দেশি এবং হিন্দি। প্রথমত হচ্ছে হিন্দি দেবো, বা প্রথমত আমরা দেবো, মানে নতুন এই বাংলা একাডেমিতে যেটা আছে ওইটা দেবো।
আর যদি ওইটা না থাকে তাহলে দেশি দেব। তবে দুইটা থাকার সম্ভাবনা আসলে থাকে না। শাকিল আহমেদ বলেছে নতুন ব্যাকরণের উৎসগত শব্দকে 4 ভাগে ভাগ করা রয়েছে, কিন্তু অন্য থেকে 5 ভাগে। আমরা অবশ্যই 5 ভাগে দিব, 4 ভাগে দেবে না। বাংলা একাডেমি 99 নতুন ব্যাকরণ শুধু পণ্ডিত করে 4 প্রকার করেছে, শুধু অর্ধসম তৎসম শব্দকে বাদ দিয়েছে। কেন দিয়েছে, কোন যুক্তিতে কোন লজিকে দিয়েছে ওরা জানে না। বাংলা একাডেমি যেখানে বাদ দেয় নাই, অন্যান্য যখন বাদ দেয় না, তারা কোন লজিকে বাদ দিল আমি জানি না। আপনারা আমাকে একটা জিনিস বলুন যে এই যে আরবি শব্দ, ধর্মসংক্রান্ত আরবি শব্দ, প্রশাসনিক সাংস্কৃতিক আরবি শব্দ, এইগুলোকে কোনো ঘটনা আকারে সাজাবো কিনা? আমি ঘটনা আকারে সাজাই নাই। কেন ঘটনা আকারে সাজাই নাই? কারণ অনেকগুলো ঘটনা হয়ে যাবে এবং ঘটনাগুলো দীর্ঘ হয়ে গেলে এগুলো মনে রাখা কঠিন। আমি যখন এতে পরীক্ষা দিতে যাই, এই যে রিটেন পরীক্ষা দিই বিসিএসে, তখন এই মুখস্থ করতে হয়, কি বলে ওটাকে, সংবিধান। এখন সংবিধান মুখস্থ করার জন্য এরকম ঘটনা ছিল অনেক। এখন ঘটনা দিয়ে আমি পড়তে গিয়ে দেখি যে এই ঘটনাগুলো মনে রাখার জন্য আরও ঘটনা দরকার। তার চাইতে বরং আমি দেখেছি আমি সিরিয়াল অনুযায়ী যদি ভালো করে পড়ে যাই মনে থাকে। এবং ওই উপসর্গ যখন পড়াতে গিয়েছি তখনও দেখবেন যে বাংলা উপসর্গ কিংবা তৎসম উপসর্গ এগুলো মনে রাখার জন্য এরকম কাহিনী আকার দেওয়া আছে, কাহিনী তৈরি করা যায়। তো সেই কাহিনী তৈরি করলে বরঞ্চ আরও সময় বেশি লাগে, ঝামেলা বেশি, বরঞ্চ সেটা মুখস্থ করলে আরও সময় কম লাগবে। এখন এগুলোকে আমি আমার বইয়ে কি আমি কাহিনী আকারে দিব, না এইভাবে সিরিয়াল আকারে, মানে ধরেন আছে ই, মানে এই ইয়াটা বর্ণনাত্মকভাবে দিব, মানে বর্ণনাক্রমিকভাবে দিব? কীভাবে দিব বলেন? আপনাদের কিভাবে মনে থাকে? আমার ঘটনা দিয়ে মনে রাখতে সহজ লাগে না, কঠিন লাগে? ঘটনা বলেন না। ঘটনা আমি এখানে নিয়ে আসি নাই, ঘটনা আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, ঘটনা নিয়ে আসি নাই, ঘটনা আমি আপাতত এইভাবে নিয়ে আসছি। ঘটনা ছাড়া, একজন লিখেছি ঘটনা ছাড়া। কারণ ঘটনাগুলো তো তখন অত স্মুথ হয় না, কিন্তু অনেক সময় ঘটনা তো এটা গোজামিল অন কাইন্ড অফ। কারণ যেরকম ধরনের কথা বলা হয়, যাক বলা হয়, ঘটনাটা আসলে লজিক্যাল হয় না, ইলজিক্যাল হয়। কারণ লজিক্যালি তৈরি করা যায় না যে শব্দগুলো দিয়ে, যে কারণে ওই ঘটনা দেখা যাচ্ছে অনেকগুলো ঘটনা চলে আসবে। তখন এই ধর্মসংক্রান্ত দিয়ে একটা ঘটনা চলে আসবে এবং ঘটনাগুলো অনেক বাড়বে, এবং আরও যেহেতু অনেক শব্দ, এভাবে প্রত্যেকটা ঘটনা করতে অনেকগুলো ঘটনা হয়ে যাবে। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি করেন, এমনিতে যদি পড়েন আমার মনে হয় মনে থাকার কথা। তারপরও দেখি আপনাদের যদি মনে চান তাহলে ঘটনা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এভাবেও দিব, ঘটনা দিয়ে দিব, ঘটনা দিয়ে দিব। যার ভালো লাগে ঘটনা দিয়ে, সে ঘটনা দিয়ে পড়বেন। আর যার ভালো লাগে এইভাবে সিরিয়াল অনুযায়ী, অবশ্যই সিরিয়াল অনুযায়ী দিব। যেমন আর পরে হচ্ছে ইর পরে তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে ক, মানে বর্ণনাত্মকভাবে, মানে বর্ণনাত্মক না, বর্ণনাক্রমিকভাবে দিব। আমার বই কোথায় পাবেন? আমার বই ভাই চলে আসবে ডিসেম্বরে। আমিও মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি। এমনিতে প্যাচ লাগে, তাই না? হ্যাঁ, প্যাচই লাগে আসলে। আমিও ওইভাবে আমার লাগতো, পড়তাম না। হ্যাঁ, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তারপর আমি দুই পদ্ধতি দিয়ে দেবো, আপনারা শুধু করবেন। তাহলে আমরা একটু ধর্ম সংক্রান্ত আরবি শব্দগুলো একটু দেখি। আল্লাহ, ইসলাম, ইমান, উজু, কুরআন, কুরবানি, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, হজ, যাকাত, সালাত, সাওম, হাদিস, হালাল, হাসর ইত্যাদি। আর প্রশাসনিক সাংস্কৃতিক শব্দগুলো আছে কি? আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, তারিখ। এই তারিখ নিয়ে একটা ঝামেলা আছে। তারিখ এটা ছিল, দেখেন তারিখ সম্ভবত এর মধ্যেও আছে, ফার্সির মধ্যেও আছে না? ফার্সিতে কেটে দিয়েছি, ফার্সিতে নাই। এই তারিখ শব্দ নিয়ে একটা ঝামেলা আছে। তারিখ শব্দ বই একরকম ছিল, বাংলা একাডেমিতে আরেক রকম দিয়েছে। তাহলে তারিখ শব্দটা আপাতত কোথায় আছে? আরবিতে আছে। তারিখ শব্দ আরবিতে দিবেন। হ্যাঁ, তারিখ শব্দটা নিয়ে ঝামেলা আছে। হ্যাঁ, বর্ণের ক্রম দিয়ে দেবো। হ্যাঁ, আমি চেষ্টা করি সব কিছু বর্ণের ক্রম দিয়ে দিতে। বর্ণের ক্রম দিয়ে দিলেই বেশি সহজ করে মনে রাখা যাবে। তাহলে এখান থেকে নগদ, বাকি,
তারিখ এই শব্দগুলো ইম্পর্টেন্ট, রায় এই শব্দগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ আদালত সংক্রান্ত শব্দগুলো সাধারণত আরবি হয় অনেকগুলো শব্দ। ফার্সি শব্দ হচ্ছে ধর্মসংক্রান্ত, হচ্ছে ক্ষুদা, গোনা, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেস, রোজা। হাদিস শব্দটা কি ছিল? হাদিস শব্দটা দুই জায়গায় আছে। দাঁড়ান আমি একটু দেখে নিচ্ছি। হাদিস শব্দটা দুই জায়গায় আছে। এখানে আসলে ওইভাবে হাদিস শব্দটা সম্ভবত ফার্সিতেই হবে। তারপর আমি একটু শিওর হয়ে নিই। হ্যাঁ, একটু শিওর হয়ে নিচ্ছি হাদিস শব্দটা কোথায়। আমি একটু দেখছি। হাদিস শব্দটা ফার্সিতে হবে, তাহলে আরবি থেকে হাদিস শব্দটা কেটে দেন। এটা নিয়ে ঝামেলা আছে, দুই জায়গায় দুই রকম। তাহলে হাদিস শব্দটা কোথায় আছে? ফার্সিতে আছে। তো প্রশাসনিক সাংস্কৃতিক শব্দ ফার্সি যেগুলো আছে, আস্তানা, একতারা, কবুতর, কারখানা, কুর্তা, গর্দান, চশমা, চাকর, জবানবন্দি, তুষক, দফতর, দরবার, দস্তখত, দোকান, দৌলত, নালিশ, পেরেশান, ফরিয়াদি, মেথর, রসদ, রশিদ, বকশিস, বর্গি, বরদাস্ত, বাদশা, বান্দা, বারান্দা, লুঙ্গি। এই যে লুঙ্গি শব্দটা নিয়ে একটা ঝামেলা আছে। লুঙ্গি শব্দটা, এই যে কনফিউশন, প্লিজ একটু আপনাদের মনোযোগ প্রত্যাশা করছি। লুঙ্গি শব্দটা বর্মি বা মায়ানমারি শব্দ হিসেবে আমরা জানতাম। কি বলেছি? লুঙ্গি শব্দটা আমরা কি হিসেবে জানতাম বলুন? লুঙ্গি, আপনাদের কমেন্ট আমি পড়ছি। লুঙ্গি শব্দটা আমরা কি জানতাম? যে লুঙ্গি ফুঙ্গি শব্দটা আমরা বর্মি বা মায়ানমারি শব্দ। কিন্তু লুঙ্গি শব্দটা হচ্ছে এই বাংলা একাডেমি বলছে যে লুঙ্গি শব্দটা হচ্ছে একটি ফার্সি শব্দ। তাহলে আমরা বর্মি দিব না, লুঙ্গি শব্দটা আমরা কি দিব? ফার্সি দেব। যদি ফার্সি না থাকে সেই ক্ষেত্রে আমরা, যদি ফার্সি না পাই সেক্ষেত্রে আমরা কি দিব? বর্মিতে দিব। আর যদি ফার্সি এবং বর্মি দুইটাই থাকে তাহলে আমরা ফার্সি দিব। ইত্যাদি কোন শব্দ? ইত্যাদি একটা সাধিত শব্দ। এটার উৎসমূল নির্ণয় ওইভাবে আসবে না। ইত্যাদি হচ্ছে একটি সাধিত শব্দ। হ্যাঁ, ইতি থেকে আদি, ইত্যাদি এটা হচ্ছে একটা শব্দ, সমাস নিষ্পন্ন শব্দ, এবং সেই ইতি আদিকে সংক্ষিপ্ত করেছে, সন্ধি হয়েছে ইত্যাদি। হ্যাঁ, সুমন বলেছেন বার্মিজ ছিল। লুঙ্গি ফুঙ্গি বার্মিজ না? হ্যাঁ, বার্মিজ ছিল, কিন্তু বাংলা একাডেমি জান্নাত বলেছেন লুঙ্গি ফুঙ্গি বার্মিজ ছিল। হ্যাঁ, আপনি ঠিক, কিন্তু লুঙ্গি এখন আর বার্মাতে নেই, পূর্বে এখন ফার্সিতে চলে গেছে। হ্যাঁ, ফার্সিদের লুঙ্গির খুব অভাব এখন। ফার্সি মানে হচ্ছে ইরানে এখন লুঙ্গির খুব অভাব। এখন বার্মা থেকে লুঙ্গি চলে গেছে ইরানে। আর ফুঙ্গি কিন্তু ইতে রয়ে গেছে। ফুঙ্গি বার্মাতেই রয়ে গেছে। বিবিধের মধ্যে আছে আদমি, আমদানি, রফতানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বাদশা, হাঙ্গামা। তারপর আমরা দেখি ইউরোপীয় ভাষা ঋণ। ইউরোপীয় থেকে কিছু শব্দ আমরা পেয়েছি। প্রথমত ইংরেজি পেয়েছি। ইংরেজি শব্দটা আসলে পরীক্ষায় ওইভাবে আসে না, এটা বোঝা যায় যে এটা ইংরেজি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পর্তুগিজের মধ্যে আছে আচার, আনারস, আলকাত্রা, আলপিন, আলমারি, আয়া। ইংরেজ, এখানে ইংরেজ শব্দটা ইম্পর্টেন্ট। ইস্ত্রি, ইস্পাত, কাজু, কামরা, কার্তুস, ক্যানেস্তারা, কেদারা, গরাদ, গামলা, গির্জা, গোদাম। চাবি, জানালা, তিজেল, তোয়ালে, নিলাম, পাদ্রি, পাউরুটি। পিপে, পিরিস, পেঁপে, পেরেক, পেয়ারা, ফিতা, বর্গা, বালতি, বোতাম, বোমা, বোতল, মাস্তুল, মিষ্টি, সাগু, আর এটা কি? সাবান। এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। আমি যে শব্দগুলো এখানে আন্ডারলাইন করেছি লাল লালভাবে, এই শব্দগুলো জানলেও কিন্তু মোটামুটি পারা যাবে। হ্যাঁ, এত পরিবর্তন হয়েছে, আমি নিজেই আমি বিরক্ত টোটালি। আমি এটা নিয়ে অসম্ভব রকমের বিরক্ত, এবং বারবার আমি মেজাজ হারিয়েছি যে আসলে যে যার মতো করে চাকর আগে তুর্কিতে ছিল, এখন এটা দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, চাকরটা আমরা একটু পরে দেখছি। হ্যাঁ, একটু পরে দেখছি। আপাতত আমরা একটা পড়ি, তারপর আমরা দেখবো যে এটা কোথায় গিয়েছে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা সলভ করব। আচ্ছা, পর্তুগিজ বানান। হ্যাঁ সাব্বির, পর্তুগিজ বানানটা আপনি প্রথমে রস্যকার দেওয়ার ছিল। পর্তুগিজ বানানটা আগে এভাবে ছিল। হ্যাঁ, পর্তুগিজ বানানটা আগে এভাবে ছিল, কিন্তু এখন বাংলা একাডেমি পর্তুগিজ বানানটা ওকার দিয়ে লিখতেছে। ওকার দিয়ে পর্তুগিজ এভাবে লিখতেছে।
এখন বাংলা একাডেমি যেহেতু ওকার দিয়ে লিখছে কর্তার ইচ্ছায় কর্ম, এখন বাংলা একাডেমির উপর আমরা মাত্রা প্রয়োগ করতে পারবো না। হ্যাঁ, আমরা আগাই। ফরাসি, ফরাসি মানে হচ্ছে ফ্রান্স। এটা নিয়ে আমাদের অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়, অনেকেই না বুঝে, অনেক সময় মনে থাকে না, অথবা অনেক সময় না জানার কারণে হয়। ফরাসি, ফরাসি মানে কি? ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের ভাষা। কোন দেশের ভাষা? ফ্রান্সের ভাষা, এই যে ফরাসি বিপ্লব। আর যদি সেটাকে যদি আমরা যদি বলি ফার্সি, কে যদি বলি ফার্সি, তার মানে কিসের ভাষা? ইরানের ভাষা। কিসের ভাষা? ইরানের ভাষা। বা এটাকে বলা হয় পার্সীয় বলা হয়। কি বলা হয়? পার্সি বলা হয়। যে প্রিন্স অফ পার্সিয়া নামে একটি মুভিও আছে, পার্সীয় বলা হয়। বা এটাকে পারস্য বলা হয়, যে পারস্য সভ্যতা, পারস্য সভ্যতা। তাহলে যেটাই ইরান সেটাই পার্সি, সেটাই পারস্য, সেটাই ফার্সি। ঠিক আছে? আর ফরাসি শুধু ফ্রান্স। ফরাসি যদি আকার না থাকে, ফর্সাতে যদি আকার না থাকে তাহলে সেটা হচ্ছে ফ্রান্স। আর ফর্সাতে যদি আকার থাকে তাহলে সেটা হচ্ছে ইরান, ইরান বা পার্সি বা পারস্য। যেমন এই যে মিডল ইস্টের যে দেশগুলো আছে, মিডল ইস্টের যে দেশগুলো আছে, এটা কিন্তু সাধারণ জ্ঞানও কিন্তু আসে যে অনারব মুসলিম দেশ মিডল ইস্টের যেগুলো আছে সেটা কিন্তু ইরান। ইরানের ভাষা কিন্তু আরবি না, অন্য যেগুলো আসে সেগুলো ভাষা কিন্তু আরবি। তাহলে অনারব মুসলিম দেশ মিডল ইস্টের কোনটা? ইরান। ইরানের ভাষা হচ্ছে ফার্সি বা পার্সি বা পারস্য। কিন্তু ফার্সি এবং কি বলে এটাকে, আরবি কিন্তু একেবারেই কাছাকাছি, একেবারে কাছাকাছি। উর্দু এবং হিন্দি যেরকম কাছাকাছি, বাংলা এবং অসমিয়া ভাষা যেরকম কাছাকাছি, ঠিক তেমনি এই ফার্সি এবং আরবি ভাষা কিন্তু কাছাকাছি। এবং দেখবেন একই শব্দ দেখবেন, এই জন্য বলা হয় যে আরবি ফার্সি, বলা যে আরবি ফার্সি ভাষা অনেক ব্যবহার করেছেন, কারণ যে শব্দটা আরবিতে আছে সেটা ফার্সিতেও পাওয়া যায়। প্রথমে আরবিতে থেকে, আরবি থেকে চেঞ্জ হয়ে ফার্সিতে এসছে, ফার্সি থেকে বাংলা ভাষায় আসছে, এরকম হয়। এটা মেনলি ঝামেলাটা কেন হয়েছে? ঝামেলাটা এই কারণে হয়েছে, ধরুন কোনো একটা শব্দ আরবিতে ছিল, আরবি থেকে একটু পরিবর্তন হয়ে হয়তো এতে চলে গেছে, ফার্সিতে চলে গেছে, ওই ফার্সি থেকে আমাদের বাংলা ভাষায় চলে আসছে। এখন কোনো সমালোচক, কোনো ব্যাকরণবিদ ওইটাকে হিসেবে ধরেছেন, আরবি হিসেবে ধরেছেন। এই জন্য উনি যুক্তিতে দিয়েছেন যে আরবি শব্দ। আবার কেউ বলেছেন না আরবি থেকে আসে না, এটা তো ফার্সি থেকে চেঞ্জ হয়ে আসছে, কেউ দিয়েছেন আবার ফার্সি থেকে। সেম ঘটনা ঘটে উর্দু এবং হিন্দির ক্ষেত্রে। দেখবেন একই উদাহরণ, এই জন্য বলা আছে, বাংলা একাডেমিও লিখেছে হিন্দি এবং উর্দুকে আলাদা করে নেই, হিন্দি উর্দু একসাথে দিয়েছে। আরবি ফার্সি যেরকম একসাথে দেয়, ঠিক তেমনি হিন্দি এবং উর্দু একসাথে দেয়। তো ফরাসি কী শব্দ আছে সেগুলো হচ্ছে আমরা দেখি আতাত, কার্তুস, কুপন, কোলাচ, তারপর হচ্ছে দেতাত, চকলেট, বেলে, তারপর হচ্ছে বেলে নৃত্য, যে বেলে, মাদাম, রেস্তোরাঁ, রেনেসাস। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে রেস্তোরাঁ এবং রেনেসাস। রেস্তোরাঁ এবং রেনেসাস খুব ইম্পর্টেন্ট, এবং চকলেটটা ইম্পর্টেন্ট। আপনারা জানতেন যে চকলেট হচ্ছে একটি মেক্সিকান শব্দ। চকলেট আপনারা জানতেন কি? চকলেট আপনারা জানতেন মেক্সিকান শব্দ। কি মেক্সিকান শব্দ হিসেবে আপনারা জানতেন, তাই না? কিন্তু না, চকলেট হচ্ছে একটি ফরাসি শব্দ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 3 স্টার দিয়ে দেন। চকলেট হচ্ছে কি শব্দ? ফরাসি শব্দ এখন, আর আগে ছিল মেক্সিকান বলে আমরা জানতাম, মেক্সিকান বলে আমরা জানতাম। তারপর হচ্ছে জার্মান থেকে একটা শব্দ অনেক বেশি আসে, কিন্ডারগার্টেন। আর আরেকটি হচ্ছে নাৎসি, এটা তো আপনারা জানেনই। নাৎসি বানানটা এইভাবে হতে পারে। বাংলা একাডেমি এভাবে দিয়েছে বলে আমি এভাবে দিয়েছি। ইতালির মধ্যে হচ্ছে অপেরা শব্দটি আসতে পারে। তারপর হচ্ছে জ্যাব্রা অনেক বইয়ের মধ্যে দেওয়া আছে। জ্যাব্রা হচ্ছে বিশেষ করে বাংলা একাডেমির প্রমিত ব্যাকরণ বইয়ে দেওয়া আছে। জ্যাব্রা হচ্ছে দক্ষিণ আফ্রিকান শব্দ, কিন্তু বাংলা অভিধানে দেওয়া আছে, বাংলা একাডেমি অভিধানে দেওয়া আছে জ্যাব্রা হচ্ছে ইতালীয় শব্দ। যে কারণে আমরা ইতালীয় শব্দটা, জ্যাব্রা শব্দটাকে আমরা ইতালীয়তে রেখেছি। তারপর হচ্ছে পিৎজা, এই যে আমরা পিৎজা যে খাই, পিৎসাও হয় এটা উচ্চারণ, এবার পিৎজাও হয়। হ্যাঁ, পিৎজাও হয়, দুইটাই উচ্চারণই হয়। তারপরে হচ্ছে এইখান থেকে আরও এরকম ইম্পর্টেন্ট শব্দ ম্যাজেন্ডা শব্দটাও মনে হয় আপনারা অন্য কোনো জায়গায় পড়েছিলেন, না ইতালিতে পড়েছে, আর না ইতালিতেই ছিল মনে হয় ম্যাজেন্ডা শব্দটা ইম্পর্টেন্ট। ওলন্দাজের মধ্যে কি আছে? বিশেষ দ্রষ্টব্য এখানে আছে, দেখেন। ওলন্দাজে আমরা জানতাম তাস সংক্রান্ত যা আছে সব হচ্ছে ওলন্দাজ শব্দ, তাস সংক্রান্ত যা আছে সব ওলন্দাজ শব্দ, কিন্তু না, তাস শব্দটি
ইস্কাপন, রুইতন এবং হরতন এই তিনটা হচ্ছে ওলন্দাজ, কিন্তু টেক্কা হচ্ছে দেশি শব্দ, আর তুরুপ হচ্ছে পর্তুগিজ শব্দ। এ ঝামেলা মনে হচ্ছে না? একটু ঝামেলার মনে হবে, এটা করার কিছু নেই। আসলে আমিও দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে যে আসলে আমাদের করার কিছু নেই, কারণ শব্দগুলো যখন তৈরি হয় একটা শব্দেরই নানান দেশে পাওয়া যায়, একই শব্দ নানান জায়গায় পাওয়া যায়, নানান পাশাপাশি দেশগুলোতে পাওয়া যায়, এবং ভাষা যেহেতু একটি ভাষা থেকেই বিভিন্ন মাত্র 13 থেকে 14টি ভাষাগোষ্ঠী রয়েছে, সেই ভাষাগোষ্ঠী থেকে সমস্ত ভাষাগুলোর সৃষ্টি হয়েছে, যে কারণে এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষার শব্দগত মিল থাকবে। এখন সেই শব্দগুলো বাংলা ভাষায় যে আসছে, কেউ চিন্তা করছেন যে এই শব্দটা তো আরবিতেও আছে, ওকে আমি আরবিতে নিলাম, কেউ চিন্তা করছেন এটা ফার্সিতেও আছে, তো আমি ফার্সিতে নিলাম, যে কারণে এই গণ্ডগোলটা আসলে হচ্ছে আর কি। তো সেটা আমরা একটু কষ্ট করে পড়তে হবে। তো এখন এটা দেখি, এই বিশেষ 10 নম্বরটাতে দেখি, টেক্কা হচ্ছে দেশি, টেক্কা আমরা ওলন্দাজ দিব না, তুরুপ হচ্ছে পর্তুগিজ দিব, আর হরতন, রুইতন, ইস্কাপন দিব আমরা কি ওলন্দাজ। রুশ শব্দ হচ্ছে কি বলশেবিক, ভোদকা, আর হচ্ছে কমরেড। এখানে কমরেড শব্দটা ইম্পর্টেন্ট, কমরেড শব্দটা হচ্ছে একটি রুশ শব্দ, কমরেড শব্দটা একটি রুশ শব্দ, কমরেড হচ্ছে একটি রুশ শব্দ। এই কমরেডের সাথে সমাজতন্ত্রের একটা সমাজতান্ত্রিক যারা রাজনীতি করেন তাদেরকে সম্মানসূচকভাবে কমরেড বলা হয়, সেটা আপনারা তো জানেন। তো সেই কমরেড আসছে রুশ বিপ্লবের সময় এই শব্দটা অনেক বেশি ব্যবহৃত হয়েছিল, সেই কমরেড ওখান থেকে আসছে। তাহলে কমরেড বা ভোদকা শব্দটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখেন হিন্দি এবং উর্দু আমি একসাথে রেখেছি, যেমন কাহিনী, হামারি আধুরি কাহানি, জেমস যে গানটি গিয়েছেন কাহানি, মনে আছে, সে কাহানি থেকে কিন্তু কাহিনী, তাহলে সেটি হচ্ছে একটি হিন্দি শব্দ। কাহিনী, কাচারি, খাট্টা, চোঙা। এই দেখেন চোঙা শব্দটা, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছিলাম। এর সময় চোঙা এবং ঝাড়ু এগুলো আমরা দেশি শব্দ হিসেবে জানতাম, এগুলো হচ্ছে হিন্দি শব্দ। জিলাপি, ঝান্ডা, তারপর হচ্ছে ঝান্ডা মানে পতাকা এটা, তারপর হচ্ছে ঠান্ডার মধ্যে অনেক কিছু মূর্ধন্য দেন, কিন্তু মূর্ধন্য দেওয়া যাবে না। ঝান্ডাতে অনেকেই মূর্ধন্য দেন, কিন্তু মূর্ধন্য দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যেহেতু বিদেশি শব্দ। তারপরে যে দেখভাল, দাবা, এই যে দাবা খেলার যে বিষয়টা আছে, সেই দাবা শব্দটা কিন্তু হিন্দি থেকে আসছে, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, দাবা। তারপরে হচ্ছে নানা, নানি, পাগড়ি, ফুচকা। এই যে ফুচকার জন্য যে আমরা এত বেশি পাগল, সেই ফুচকা শব্দটি কিন্তু হিন্দি শব্দ, ফুচকা শব্দটি হিন্দি। তারপর হচ্ছে আমরা যে রুটি খাই, সেই রুটিটাও কিন্তু এই যে উর্দুতে কিন্তু রুটি, হিন্দিতেও রুটি বলে। তাহলে এই রুটি শব্দটা পাকিস্তানিরা রুটি বেশি খায়, সেটা আপনারা জানেন। তারপর হচ্ছে লুচি বা সমঝোতা, এগুলো হচ্ছে হিন্দি এবং উর্দুতে পাওয়া যায় এই শব্দগুলো। গুজরাটির মধ্যে আছে কি আছে, উপমহাদেশী শব্দগুলো আমরা দেখছি এগুলা, খদ্দর, খাদি, তারপরে হচ্ছে গরবা, চরকা, হরতাল। পাঞ্জাবির মধ্যে কি আছে, খালসা, গুরুদুয়ার, শিখ। এখানে খালসা টালসা এগুলো আসবে না, শিখ শব্দটা আসতে পারে, শিখ একটি পাঞ্জাবি শব্দ, বা গুরুদুয়ার একটা আসতে পারে। মারাঠি শব্দের মধ্যে কি আছে, চামচা, ঠগি, পেয়ারা। এই পেয়ারা শব্দটা আমরা জানতাম পর্তুগিজ শব্দ, কি জানতাম, পর্তুগিজ হিসেবে আমরা জানতাম, পর্তুগিজ হিসেবে আমরা জানতাম হচ্ছে পেয়ারা। কিন্তু এখন পেয়ারা শব্দটা কোথায় চলে আসছে, পেয়ারা শব্দটা চলে আসছে কোথায়, মারাঠিতে। পেয়ারা শব্দ কোথায় চলে আসছে, মারাঠিতে চলে, এবং বর্গী শব্দটাও মারাঠি, বর্গী শব্দটাও কি মারাঠি। মৈথিলি শব্দ, এগুলো বৈষ্ণব পদাবলিতে পাওয়া যায়, এগুলো নর্মালি আসে না। তারপর তেলুগু শব্দটা প্যান্ডেল, তেলুগু ভাষার মুভি আপনারা দেখেছেন, খুবই ভালো ভালো মুভি হয়, আমরাও দেখি, আমিও দেখি। তামিল ভাষার মুভি আমরা দেখেছি, তামিল চুরুট হচ্ছে তামিল ভাষার শব্দ, আর প্যান্ডেল হচ্ছে তেলুগু ভাষার শব্দ। তারপর হচ্ছে অন্যান্য ভাষা থেকে যেগুলো আসছে, যেমন তুর্কি থেকে কি আছে, উজবুক, উর্দু, কাচি, কুর্নিশ, কোরমা, খান, খোকা। এই খোকা শব্দটি আমরা এতেও দেখেছি, বাংলাতেও দেখেছি। আমি এক মিনিট একটু দেখে নিই। খোকা শব্দটি তুর্কিতে আছে, হ্যাঁ, বাংলাতেও আছে। এই যে একটা কনফিউশন তৈরি হয়ে গেল, তাহলে আমরা কোনটা দিব? বাংলা একাডেমির অভিধানেতে আছে, বাংলা একাডেমিতে আছে, বাংলা একাডেমিতে আছে হচ্ছে খোকা হচ্ছে একটি তুর্কি শব্দ, তাহলে আমরা তুর্কি দিব, প্রথমত তুর্কি, পরে হচ্ছে দেশি। তারপর হচ্ছে চাকর,
চকচকে চাকর নিয়ে মনে কেউ কিছু জিজ্ঞেস করেছিলেন সম্ভবত। চাকর তুর্কিতেই আছে। চাকু, তুপ, দারোগা, মুচলেকা, মুঘল, বাবা শব্দটা ইম্পর্টেন্ট, বাহাদুর, বারুদ, বাবুর্চি, বেগম, লাশ। তুর্কি শব্দতে খুব বেশি চেঞ্জ হয়নি। নিউজিল্যান্ডের মাওরি ভাষা শব্দ হচ্ছে ক্যাঙ্গারো। এটাকে কোনো বই অস্ট্রেলিয়ান হয়তো থাকতে পারে। এসকোমোদের ভাষা হচ্ছে ইগলো, এটা মনে হয় আমরা জানি, এবং কায়াকিং করে ওখান থেকে। স্পেনীয়তে আছে কুইনাইন, ডেঙ্গু এবং হারিকেন। ডেঙ্গু শব্দটা আসতে পারে, ডেঙ্গু হচ্ছে একটা স্প্যানিশের শব্দ। হারিকেন শব্দটাও, হারিকেনটা হচ্ছে জাপানিতে আমরা পড়েছিলাম, এটা জাপানিতে পড়েছিলাম, কিন্তু এটা জাপানি না, এটা হচ্ছে কোথায়, স্পেনের ভাষা, ঠিক আছে। গ্রিকে আছে কেন্দ্র এবং দাম। কেন্দ্র এবং দাম শব্দ দুইটা কি আছে, গ্রিকে আছে। বিশেষ দ্রষ্টব্য সুরঙ্গ শব্দটা হচ্ছে সংস্কৃত, সুরঙ্গ হচ্ছে সংস্কৃত। কোনো বইয়ে সুরঙ্গ শব্দটাও গ্রিকের মধ্যে দেয়া আছে। কি বলেছি, কোনো বইয়ে সুরঙ্গ শব্দটা গ্রিকের মধ্যে দেয়া আছে, কিন্তু গ্রিক হচ্ছে সংস্কৃত শব্দ। গ্রিক শব্দ হচ্ছে কেন্দ্র এবং দাম। আর ডেঙ্গু শব্দটা খুবই ইম্পর্টেন্ট। হারিকেন শব্দটা আমরা জাপানে পড়েছিলাম, কিন্তু জাপানে না, হারিকেন শব্দটা মিললি হচ্ছে স্প্যানিশের। তারপরে হচ্ছে মালয়ের মধ্যে আছে কিচ এবং কাকাতুয়া। সিংহলি হচ্ছে ভেরি ভেরি। চীনা হচ্ছে চা, লিচু এবং সাম্পান। কিন্তু এখানে বিশেষ দ্রষ্টব্য চিনি। আমরা চিনি চিনতাম যে চিনি হচ্ছে এই শব্দ। চিনি হচ্ছে কী শব্দ, চিনি হচ্ছে চীনা শব্দ হিসেবে জানতাম। চিনি হচ্ছে সংস্কৃত শব্দ। লুচি শব্দটা সম্ভবত আমরা ইতেও পড়েছি। লুচি শব্দটা মনে হয় হিন্দিতেও ছিল, দেখি তো। হ্যাঁ, লুচি শব্দটা হিন্দিতেও ছিল, এটা আমি একটু চেক করে দেখছি বাংলা একাডেমি কোনটা রেখেছে। বাংলা একাডেমি লুচি শব্দটা কি রেখেছে সংস্কৃতের মধ্যে। খুবই ঝামেলা। তাহলে আমরা লুচি শব্দটা এখান থেকে বাদ দিই। লুচি শব্দটা সংস্কৃত, আর চিনিও সংস্কৃত। তাহলে লুচি এবং চিনি শব্দ সংস্কৃত, এটা আমরা চীনা শব্দ নামে আমরা পড়তাম। মায়ানমারে হচ্ছে ফুঙ্গি, লুঙ্গি নাই, লুঙ্গি এখন ইরানে চলে গেছে। জাপানি হচ্ছে ক্যারাটে, জুডো, প্যাডোগা, রিক্সা, সুনামি শব্দটা ইম্পর্টেন্ট। হাসনোহনা শব্দটা ইম্পর্টেন্ট। বিশেষ দ্রষ্টব্য হারিকেন হচ্ছে স্পেনীয় শব্দ, এটা আমরা আগেই বলেছি একটু আগে। তারপরে তো রঙের নাম দিয়ে কিছু শব্দ আমরা একটু দেখি। তৎসম হচ্ছে নীল, ধূসর এবং হলুদ। তদ্ভব হচ্ছে কালো, বেগুনি, খয়েরি, ছাই, সোনালি, রূপালি। দেশি হচ্ছে কমলা। ফার্সি হচ্ছে সাদা, গোলাপি, লাল, সবুজ, আসমানি, আর হচ্ছে বাদামি, আর হচ্ছে সফেদ। আর ফরাসি হচ্ছে চকলেট, এটা আমরা আগেও বলেছিলাম, ফরাসি চকলেট। আর ইতালি হচ্ছে ম্যাজেন্টা হচ্ছে ইতালি। তাহলে ম্যাজেন্টা কালার হচ্ছে ইতালি, চকলেট কালার হচ্ছে ফরাসি, আর হচ্ছে সফেদ, বাদামি, আসমানি, সবুজ, লাল, গোলাপি, সাদা আর সফেদ একই জিনিস, এগুলো হচ্ছে ফার্সি। আর দেশি হচ্ছে কমলা। আর তদ্ভব হচ্ছে কালো, বেগুনি, খয়েরি, ছাই, সোনালি এবং রূপালি। আর তৎসম হচ্ছে নীল, ধূসর এবং হলুদ হচ্ছে তৎসম। এগুলো আসলে বোঝানোর কিছু নেই। আসলে আমিও বিভিন্ন বই খুঁজে অভিধান খুঁজে এটি করে, কিন্তু এগুলো মানে তৈরি করা অনেক টাইম লেগেছে, অনেক লেগেছে। আসলে বোঝানোর কিছু নেই। হয়তো আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন এরকম থেকে থাকে, যেগুলো আমি পড়াচ্ছি আপনি অন্য জায়গায় অন্যরকম পেয়েছেন, বা বাংলা একাডেমি অভিধানে অন্যরকম পেয়েছেন, অবশ্যই আপনারা দয়া করে আমাকে ইনবক্সে মেসেজ করবেন যে এইখানে এটা আছে, ঠিক আছে। এবার কিছু মিশ্র বা সংকর শব্দ আমরা দেখব। এটা 1, 2, 3 করে দিয়েছি। প্রথমে হচ্ছে বাংলা এবং আরবি। প্রথম অংশ বাংলা, পরের অংশ হচ্ছে আরবি। এই শব্দগুলো আছে কালিকলম, ঝড় তুফান, রাজা উজির। বাংলা এবং ফার্সি হতে পারে ফুলদানি, রাজা বাদশা, তারপরে কি হাট বাজার। দেখেন এটা কেমন কাছাকাছি। রাজা বাদশা বলে হচ্ছে বাংলা ফার্সি, আর রাজা উজির হচ্ছে বাংলা আরবি।
তো বাংলা এবং সংস্কৃত কি? কাজকর্ম, ঘরদার, ধান দৌড়বা, পাহাড় পর্বত, রাস ভারী, হাত যশ। বাংলা এবং পর্তুগিজ হতে পারে সুতোর মিস্ত্রি। সংস্কৃত এবং বাংলা হতে পারে যেমন বজ্র আটুনি, শ্বেত পাথর। সংস্কৃত এবং আরবি হতে পারে ধন এবং দৌলত, নৌ এবং বহর, ভোগ এবং দখল। তারপর হচ্ছে হাসি এবং তামাশা। তারপর হচ্ছে সংস্কৃত এবং ফার্সি হতে পারে যেমন জন্তু এবং জানোয়ার, বসন্ত এবং বাহার, যোগ এবং সাজস, লজ্জা এবং শরম। তারপর হচ্ছে লোক লস্কর। তারপর আবার ইংরেজি এবং বাংলা হতে পারে যেমন চক এবং খড়ি, পকেট এবং মার, বাক্স এবং পেট্রা, মাস্টার মশাই, স্কুল ঘর, হেড কেরানি, হাফ গেরস্থ। তারপর হচ্ছে ইংরেজি এবং সংস্কৃত হতে পারে যেমন অর্ডার কৃত, জেল বন্দি, ভোট কেন্দ্র, ভোট দাতা, খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে মোটর যান, রেলপথ, লাট ভবন। ইংরেজি এবং আরবিও হতে পারে অফিস আদালত, ডাক্তার সাহেব, পুলিশ সাহেব। ইংরেজি এবং ফার্সি হতে পারে হেড, মৌলবি, ডাক্তারখানা, ডাক্তার বাবু, সিল মোহর, জেলখানা। আরবি এবং সংস্কৃত হতে পারে আইন সম্মত, খাতির যত্ন, হিসাবপত্র, হিসাবরক্ষক। এগুলো না একটু যদি আপনারা করে পড়েন, খেয়াল করে পড়েন, আমার মনে থাকবে, এগুলো বোঝা যাচ্ছে। এই যে সম্মত, যত্ন, পত্র, রক্ষক, এগুলো যে সংস্কৃত এমনিতে বোঝা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আরবি এবং ইংরেজি উকিল এবং ব্যারিস্টার, এটা বোঝাই যাচ্ছে। আরবি এবং ফার্সি আদম শুমারি, ওকালত নামা, কেতা দুরস্ত। হ্যাঁ, এটা কিন্তু বর কন্দাস, এগুলো কিন্তু বোঝা যাচ্ছে। ফার্সি বাংলা হচ্ছে কি দরাজ হাত। তারপর হচ্ছে ফার্সি এবং সংস্কৃত হতে পারে আরাম, প্রিয়, কাগজপত্র। তারপর হচ্ছে কি দরাজ হস্ত, পর্দা প্রথা। এই যে পর্দা প্রথা শব্দটা আসতে পারে, পর্দা এবং প্রথা। প্রথাটা যে বোঝাই যাচ্ছে, রফলা যেহেতু আছে, এটা সংস্কৃত শব্দ বোঝাই যাচ্ছে, আর পর্দাটা হচ্ছে ফার্সি। তারপরে হচ্ছে ফার্সি এবং ইংরেজি কাগজ এবং পেন্সিল। ফার্সি এবং আরবি হতে পারে খুন খারাবি, খুবসুরত। তারপরে কি হুকা বরবাদ। তারপরে হচ্ছে হুকুমদার। তারপর হচ্ছে পর্তুগিজ এবং বাংলা হতে পারে পাউরুটি, দুধ। এবার আমরা গঠন অনুযায়ী পড়ব। গঠন অনুযায়ী শব্দ হচ্ছে 3 প্রকার। গঠন শব্দ কয় প্রকার? আচ্ছা, আমি শব্দগুলো চেক করছি। আমার এখানে একটা অভিধান আছে, অভিধানটা আমি কিনে নিয়েছি। সেটি হচ্ছে বাংলা শিক্ষা একাডেমির আমাদের এক সিনিয়র স্যার আছেন, কয়েকজন মিলে বাংলা একাডেমির অভিধানটা এবং আর বাংলা একাডেমি থেকে প্রকাশিত কিছু অভিধান আছে, এইগুলার তারা একটা ভার্সন করেছেন, একটা অ্যাপ করেছেন। ওখান থেকে ওটা পেইড ভার্সন আমি ওখান থেকে কিনে নিয়েছিলাম। সেটি ত্রয়ী অভিধান। আপনারা সম্ভবত গুগল প্লে স্টোরে ত্রয়ী অভিধান লিখলে পাওয়া যেতে পারে। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বেশি না, 200 কত টাকা মনে হয়, দিলেই অভিধানটা পাওয়া যাবে। সরাসরি আপনাকে সাথে সাথে চেক করতে পারবেন। তারপর হচ্ছে শব্দ গঠন অনুসারে শ্রেণীবিভাগ। আমরা জানি গঠন অনুসারে শব্দ 2 ভাগ করা যায়। একটা মৌলিক শব্দ, যে শব্দকে ভাঙা যায় না, ধরুন আমি বললাম চোখ, কান, নাক, গোলাপ, এই শব্দকে ভাঙা যাচ্ছে না, তাহলে সেটা হচ্ছে মৌলিক শব্দটা খুব সহজ। আর একটা হচ্ছে কি স্বাদিত শব্দ। ধরেন যে শব্দকে ভাঙা যায় বা তৈরি হয়েছে, ধরেন শব্দটি হচ্ছে উপসর্গ দ্বারা হলো, ধরেন শব্দটি সমাস দ্বারা হলো, প্রত্যয় দ্বারা হলো, তো সেটিকে আমরা বলবো স্বাদিত শব্দ। সেটা আপনারা খুব সহজভাবে জানেন। যেমন চাঁদ মুখ, যেমন মশারি, যেমন প্রতিষ্ঠান। এটা আর পড়াচ্ছি না। আমরা চলে যাচ্ছি বাগর্থ বা অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। বাংলা একাডেমি বইয়ে অর্থ অনুসারী কথাটা রাখিনি, তার রেখেছে বাগর্থ। ইংলিশে এটাকে বলা সিমেন্টিক্স বলা হয়। তো সিমেন্টিক্স অনুসারে যৌগিক শব্দ কি? ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ, অর্থাৎ শব্দটা যেভাবে তৈরি হয়েছে সেই অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই হয়, তাকে বলা হবে কি? যৌগিক শব্দ বলা হবে। সেটা আপনারা জানেন। তো সেই যৌগিক শব্দগুলো মনে রাখার কৌশল কি? মনে রাখা, আমরা এইখানে কিছু, যেহেতু এখানে শব্দ কম এবং পরীক্ষা আসলে কয়েকটা শব্দের মধ্যে আসে সাধারণত, যে কারণে এটা একটা কাহিনীর মধ্যে দিয়ে দেখেছি। কাহিনীটা দেখেন, এক গায়কের পিতৃহীন দৌহিত্র কর্তব্য পালন না করে বাবুয়ানা করে গোলাপি পক্ষীর মধুর গানে পাগল হয়ে মিতালি করার জন্য পাগলামি শুরু করলো। আচ্ছা, আবার বলি, এক গায়কের পিতৃহীন দৌহিত্র আছে, সে কর্তব্য পালন না করে বাবুয়ানা করে ঘুরে বেড়ায়
এবং বাবুয়ারা করে ঘুরে বেড়ানোর সময় এক গোলাপি পক্ষীর মধুর গানে সেই গানের ফলে মানে মধুর গান শুনে সে মিতালি করার জন্য পাগলামি শুরু করে দিয়েছে সেই গোলাপি পক্ষীর সাথে। আবারও বলছি, এক গায়কের একটা পিতৃহীন দৌহিত্র ছিল, মানে নাতি ছিল। সে কর্তব্য পালন না করে শুধু বাবুয়ানা করে ঘুরে বেড়াতো। তখন সে এক গোলাপি পক্ষীর মধুর গানে ইমপ্রেস হয়ে সেই পাখিটির সাথে মিতালি করার জন্য কি করে পাগলামি শুরু করে দিয়েছে। গায়কের পিতৃহীন দৌহিত্র, এটা গানে লিখেছি, গায়কের পিতৃহীন দৌহিত্র কর্তব্য না করে বাবুয়ানা করে গোলাপি পক্ষীর মধুর গান শুনে পক্ষীর সঙ্গে মিতালি করার জন্য পাগলামি করে। এখানে আরও ভালো করে লেখা আছে, গায়কের পিতৃহীন দৌহিত্র কর্তব্য না করে বাবুয়ানা করে গোলাপি পক্ষীর মধুর গান শুনে পক্ষীর সঙ্গে মিতালি করার জন্য পাগলামি করে। পরে হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ হচ্ছে কি, যে শব্দগুলো প্রত্যয় এবং উপসর্গ দ্বারা গঠিত হয়েছে, কিন্তু ব্যবহারিক অর্থ এবং গঠনগত অর্থ এক নয়, তাকে বলা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। কি বলেছি, যে শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ দ্বারা গঠিত হয়েছে কিন্তু তার ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক নয়, তাকে বলা হচ্ছে রূঢ়ি শব্দ। এটা একটা কাহিনীদের মাধ্যমে করেছি। তেমন একটা উদাহরণ আগে দিই। ধরেন প্রবীণ হচ্ছে প্রযোগ বীণ, এটা ব্যুৎপত্তিগত অর্থ প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু আমরা প্রবীণ মানে কি, বীণা বাজাতে পারেন যিনি কি বুঝি না কি বুঝি, বয়স্ক ব্যক্তিকে বুঝি, তাই না? তাহলে এক প্রবীণ পাঞ্জাবি পরে তার অর্ধাঙ্গীকে নিয়ে হস্তির পিঠে চড়ে শ্বশুর বাড়িতে অতিথি হিসেবে গেলে সেখানে তাকে কুশল বিনিময়ের পরে তাকে তোলে বাজা সন্দেশ খেতে দিল। এই কাহিনীটা মজার, এই কাহিনীটা সহজে মনে রাখা যাবে নয়। তাহলে এক প্রবীণে কী করলো, পাঞ্জাবি পরে তার অর্ধাঙ্গীকে নিয়ে হস্তির পিঠে চড়ে শ্বশুরের বাড়িতে অতিথি হিসেবে যাওয়ার পরে কুশল বিনিময়ের পরে তাদেরকে তোলে বাজার সন্দেশ খেতে দিল এবং হরিণের মাংস খেতে দিলে যেহেতু প্রবীণ মানুষ, হরিণের তৈলাক্ত মাংস তার আর সহ্য হয় নাই, তখন তার রোগের উপসর্গ দেখা দিলে তাকে শুশ্রূষা করে সুস্থ করা হয়। তাহলে এইটা হচ্ছে প্রথম অংশ। এখানে ঘটনাটা দীর্ঘ। তাহলে আবারও বলছি, প্রবীণ পাঞ্জাবি পরে তার অর্ধাঙ্গীকে নিয়ে হস্তির পিঠে চড়ে শ্বশুরের বাড়িতে অতিথি হিসেবে যাওয়ার পরে তাদের কুশল বিনিময়ের পরে তোলে বাজার সন্দেশ খেতে দেওয়া হয়েছে। একইতে তোলে বাজার সন্দেশ, তার আবার হরিণের মাংস কেটে দেওয়া হয়েছে। এতে বৃদ্ধ কী হয়েছে, তার শরীরের যে অসুস্থ ছিল সেই উপসর্গগুলো দেখা দিলে তাকে শুশ্রূষা করে সুস্থ করা হয়। তখন শ্বশুরবাড়ি থেকে খেয়ে দিয়ে শুশ্রূষা পেয়ে দুহিতাকে সঙ্গে নিয়ে, দুহিতা মানে হচ্ছে মেয়ে, তার মেয়ে অলরেডি ওই বাসায় ছিল, তো সেই দুহিতাকে মেয়ে নিয়ে যখন বাড়ি ফিরে তখন বাঁশির শব্দ শুনে দুহিতা গবাক্ষ দিয়ে বাইরে তাকালো। গবাক্ষ মানে কি, হস্তির পিঠে, দেখেন আপনারা হস্তির পিঠে এমন একটা ঘরের মতো থাকে, মানে যখন এই রাজা বাদশাদের সিনেমা যদি দেখেন তখন দেখবেন হস্তির পিঠে এরকম চমৎকার একটা ঘরের মতো থাকে, সেখানে কিন্তু এরা বসে, এই রাজা রানী তারা কিন্তু বসে যায়। তো ওই রকম ঘর ছিল। তো সেই ঘরে তো আবার থাকে, পর্দা দেয়া থাকে, গবাক্ষ দেওয়া থাকে। গবাক্ষ মানে হচ্ছে জানালা। তাহলে ফেরার পথে বাঁশির সুর শুনে দুহিতা গবাক্ষ দিয়ে তাকায়া দেখে এক লাবণ্যময় রাখাল কি করছে, বাঁশি বাজাচ্ছে। বাঁশি শব্দটা এখানে বাদ পড়েছে, বাঁশি বাজাচ্ছে। বাঁশি তো প্রথমেই বলেছি। বাঁশির শব্দ শুনে দুহিতা গবাক্ষ দিয়ে দেখে এক লাবণ্যময় রাখাল এই বাঁশিটা বাজাচ্ছে। তখন সেই দুহিতা জ্যাঠামি করে, অর্থাৎ পাকামি করে, সে একটা পলাশ ফুল নিয়ে, মানে এত বেশি সুন্দর এই রাখাল যে বাঁশি বাজাচ্ছে এত বেশি সুন্দর, তখন সেই দুহিতা জ্যাঠামি করে একটা পলাশ ফুল নিয়ে ওই ছেলেটির এই রাখালের কাছে যায়। গিয়ে দেখে তখন রাখাল বলছে যে সে স্নাতক পাশ করে স্বতন্ত্র উপায়ে গবেষণা করছে। সে আসলে রাখাল না, সে কি করছে, তাকে রাখালের মতো মনে হলো, সে আসলে স্নাতক পাশ করে স্বতন্ত্র উপায়ে এখানে কি করছে, গবেষণা করছে। তাহলে এবার আমরা কাহিনীটা এই পরের অংশটুকু দেখি, যে বাড়ি ফেরার পথে বাঁশির শব্দ শুনে দুহিতা গবাক্ষ দিয়ে লাবণ্যময় রাখালকে দেখে বাঁশি বাজাচ্ছে।
তখন দুহিতা জ্যাঠামি করে একটা পলাশ ফুল নিয়ে যখন সে রাখালের কাছে যায়, তখন সে জানতে পারে যে এই রাখাল স্নাতক পাশ করে স্বতন্ত্র উপায়ে কী করছে, গবেষণা করছে। এই হলো মোটামুটি এইখানে আমরা মোটামুটি রুড়ি অনেকগুলো শব্দ পেয়েছি। তাহলে এটার ঘটনাটা দেখি যে এক প্রবীণ পাঞ্জাবি পরে অর্ধাঙ্গীকে নিয়ে হস্তিতে চড়ে শ্বশুর বাড়িতে অতিথি হিসেবে গেলে কুশল বিনিময়ের পরে তোলে বাজার সন্দেশ ও হরিণের মাংস খেয়ে রোগের উপসর্গ দেখা দিলে সুস্থ হয়। তারপর দুহিতাকে সঙ্গে নিয়ে ফেরার পথে দুহিতা বাঁশির সুর শুনে গবাক্ষ দিয়ে লাবণ্যে ভরপুর এক রাখালকে দেখে। তারপর সে জ্যাঠামি করে হাতে পলাশ ফুল নিয়ে কাছে গেলে জানতে পারে রাখাল আসলে স্নাতক পাশ করে স্বতন্ত্র উপায়ে গবেষণা করছে। এই হলো মোটামুটি রুড়ি শব্দ। তারপর হচ্ছে যোগ রোড় শব্দ। যোগ রোড় শব্দ এবং রুড়ি শব্দের মধ্যে পার্থক্য কী? যোগ রোড় এবং রুড়ি শব্দের মধ্যে প্রথম হচ্ছে মিলটা কি? মিলটা হচ্ছে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিক অর্থ তো এক নয়। যোগ রোড় শব্দ হচ্ছে প্রত্যয় অথবা উপসর্গ দ্বারা গঠিত হবে, রুড়ি শব্দ হচ্ছে প্রত্যয় বা উপসর্গ দ্বারা হবে, আর যোগ রোড় হবে সমাস নিষ্পন্ন শব্দ। এইটাই শুধু পার্থক্য। যেমন রাজপুত মানে রাজার পুত্র সমসমান অর্থ, কিন্তু এইটার ব্যবহারিক অর্থ রাজপুত হচ্ছে জাতি বিশেষ। যেমন ভারতের রাজস্থানে যেমন একটা নায়ক অ্যাসোসিয়েট করেছিল, কি নাম তার, সুশান্ত রাজপুত কি জানি, হ্যাঁ সুশান্ত রাজপুত অ্যাসোসিয়েট করেছিল একটা নায়ক খুব। তো ওই যে রাজপুত তার নামের সাথে যে আসে সেটা কিন্তু তার উপাধি। তো এটা উপাধি বিশেষ, জাতি বিশেষ বা একটা জাতি বিশেষ এই রাজপুত। তো আদিত্য মানে হচ্ছে অদিতির পুত্র, কিন্তু আদিত্য বলতে কী বোঝাচ্ছি? সূর্যকে বোঝাচ্ছি। তাহলে আমরা বিশেষ অর্থে ব্যবহার করছি, সমসমান পদের অর্থে ব্যবহার করছি না। এবং শব্দগুলো কী দ্বারা গঠিত হয়েছে? সমাস নিষ্পন্ন দ্বারা। তাহলে আমরা এটার কাহিনীটা দেখি। রাজপুত আদিত্য সুহৃদ সরোজ এবং পঙ্কজকে নিয়ে কি বলেছি? রাজপুত আদিত্য সুহৃদ সরোজ এবং পঙ্কজকে নিয়ে অচল বলদ এবং তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়া, অচল বলদ এবং তুরঙ্গে চড়ে জলদ দেখতে কোথায় গেল? জলদিতে গেল, গিয়ে সেখানে মহাযাত্রা করলো, অর্থাৎ মারা গেল। মহাযাত্রা মানে কি? মারা গেল। কারণ সেই রাজপুত আদিত্য কি জানতো না? সাঁতার জানতো না। তাহলে কাহিনীটা আবার একটু দেখি। রাজপুত আদিত্য সুহৃদ সরোজ পঙ্কজকে নিয়ে অচল বলদ ও তুরঙ্গমে চড়ে জলদিতে গেল। জলদি মানে কি? সমুদ্র। জলদিতে দেখতে গেল, সেখানে গিয়ে কি হলো? তাদের মহাযাত্রা হলো। সেখানে গিয়ে তারা কি হলো? মারা গেল। গল্পে পড়ি। রাজপুত্র আদিত্য সুরুজ সরোজ ও পঙ্কজ অচল বলদ ও তুরঙ্গে চড়ে জলদিতে গিয়ে মহাযাত্রা করলো। এইটুকু ইম্পর্টেন্ট, বিশেষভাবে মনে রাখতে হবে। উপপদ তৎপুরুষ এবং বহুব্রীহি সমাসবদ্ধ পদগুলো যোগ রোড় শব্দ। কি বলেছি? এখন এই যোগ রোড় শব্দ এখানে অল্প কিছু শব্দ দেওয়া আছে, কিন্তু অনেক যোগ রোড় শব্দের উদাহরণ আছে। আপনারা কীভাবে মনে রাখবেন? উপপদ তৎপুরুষ যে সমাসগুলো আছে এবং বহুব্রীহি সমাস যেগুলো আছে সেইগুলা কিন্তু যোগ রোড় শব্দ। বহুব্রীহি সমাস কেন? কারণ বহুব্রীহির সাথে পূর্বপদ এবং পরপদের কোনো পদের অর্থের প্রধান অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে। আর এখানেও তো আমরা দেখছি যে সমসমান পদের অর্থ না হয়ে অন্য কিছুকে বোঝাচ্ছে। সমসমান পদের অন্য কিছু না হলে সেটি তো যোগ রোড় শব্দ। ঠিক আছে? তাহলে উপপদ তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি উপপদ তৎপুরুষ সমাসও এক প্রকার বহুব্রীহি সমাস। তো উপপদ তৎপুরুষ এবং বহুব্রীহি সমাসবদ্ধ পদগুলো যোগ রোড় সমাসের উদাহরণ। কনফিউশনটা কি? রাজপুত্র হচ্ছে যৌগিক শব্দ, কিন্তু রাজপুত যোগ রোড়। এইটা কিন্তু অনেকেই ভুল করি আমরা। রাজপুত্র যৌগিক শব্দ। রাজপুত্র বলতে আমরা কি বোঝাচ্ছি? রাজার পুত্র কি বোঝাচ্ছি? রাজার পুত্র কি? রাজার পুত্র। রাজার পুত্র কি বোঝাচ্ছি? অন্য কিছুকে বোঝাচ্ছি না। তাহলে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই। রাজপুত্র মানে রাজার পুত্র। কিন্তু আমি যখন বলছি রাজপুত, তখন কিন্তু রাজপুত বলতে আমরা রাজার পুতকে বোঝাচ্ছি না। রাজপুত বলতে আমরা একটা জাতিকে বোঝাচ্ছি, যেটা ভারতের রাজস্থানে কিন্তু আছে। তাহলে এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে রাজপুত্র বলে যৌগিক শব্দ,
যৌগিক শব্দ, আর কিন্তু রাজপুত যখন বলবো তখন যোগ র শব্দ। রাজপুত্র যৌগিক, রাজপুত হচ্ছে যোগ র। কারণ রাজপুত্র দ্বারা রাজার পুত্রকে বোঝায়, কিন্তু রাজপুত দ্বারা ভারতের সাবেক রাজপুতানার বর্তমান রাজস্থান অধিবাসী যোদ্ধা জাতিদের বিশেষ বোঝাচ্ছে। এবার হচ্ছে রুরো এবং যোগ র শব্দের পার্থক্য অলরেডি মুখে মুখে বলে ফেলেছি। রুরো বা রুরি শব্দ হচ্ছে উপসর্গ বা প্রত্যয় নিষ্পন্ন শব্দ, আর যোগ র হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ। আর রুরো বা রুরি হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ ভিন্ন। এই যোগ র হচ্ছে কি ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ হচ্ছে ভিন্ন। ব্যবহারিক বানানটা দেখেন, ব্যবহারিক বানানটা কিন্তু আকার আছে। ব্যবহারিকে কি আছে? আকার আছে। কারণ কেন? ব্যবহার যোগ ইক, আমরা জানি ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে প্রথম আদিস্বর কী পায়? বৃদ্ধি পায়। এই জন্য একটা আকার চলে আসছে ব্যবহারিক। এবং বাংলা একাডেমি কিন্তু এটাকে প্রমিত করেছে ব্যবহারিক আকার দিয়ে। ব্যবহারিক, এইটাই কিন্তু ঠিক। আপনারা এরকম দিবেন না, এরকম দিলে ভুল হবে, এরকম দিলে ভুল হবে, ঠিক আছে? ব্যবহারিক। তো এই হলো মোটামুটি আমাদের শব্দ নিয়ে মোটামুটি কথা। তো শব্দ নিয়ে শেষ কথা হলো যে যেহেতু এখানে আসলে ওইভাবে বোঝানোর কিছু নেই, এই শব্দটা আসলে কোন জায়গা থেকে আসছে, কে আসছে, সেটি মূলত মুখ্য বিষয়। তারপরে আমি চেষ্টা করেছি আপনাদের এই বাংলা শব্দ নিয়ে, যে শব্দ যে চার প্রকার, চার ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, সেটি নিয়ে একটু আলোচনা করার জন্য, এবং মোটামুটি যে জায়গায় কনফিউশন আছে, যে জায়গাগুলো একটু চেঞ্জ হয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছি। তারপরেও আলোচনা এখানেই শেষ নয়, আপনারা নিজেরা আরও অনেক খুঁজে খুঁজে বের করবেন, বের করে দেখবেন যে এই শব্দটা কোথা থেকে আসছে। ইভেন আমি যেগুলো পড়িয়েছি সেইখানেও যদি কোনো দ্বিমত থাকে বা একটা উদাহরণ যদি দুই জায়গায় থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে করবেন, ইনবক্স করবেন, আমি সাথে সাথে সেটা ঠিক করে নেব, ঠিক আছে? যেহেতু এখানে আমি আবারও বলছি যে সেখানে কিন্তু আসলে ওইভাবে আপনাদের বোঝানোর মতো বা আসলে জ্ঞানের বা উপলব্ধির বিষয়, যেটা একটা জিনিস মানে আমি বোঝাবো, মানে বোঝা যাচ্ছে না, এরকম কিছু নেই। যে এটা একটা তথ্য, ইনফরমেশান যে কোথায় আছে। সো এই ছিল মোটামুটি ক্লাস। আজকের ক্লাসটা মোটামুটি দীর্ঘ হয়েছে, আমি ক্লাস শেষ করব। আপনারা 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 আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের প্রশ্ন আছে কিনা? রিক্সা শব্দটা জাপানি, কেউ একজন মনে হয় এখানে জানতে চেয়েছেন রিক্সা শব্দটা কি। রিক্সা শব্দটা হচ্ছে জাপানি। রিক্সা শব্দটা জাপানি, আগে জাপানি ছিল সম্ভবত, এখনও জাপানি। আমি মনে হয় লিখি নাই, না? কোনো কনফিউশন আছে নাকি একটু বলুন। আমি সাথে সাথে চেক করে দেখে বলে দিতে পারবো। হ্যাঁ, আমার কাছে ডিকশনারি আছে, মোবাইলই আছে, আমার বেশি সময় লাগবে না। আপনাদের কোনো কিছু জানার আছে বা জিজ্ঞাসা আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা, প্লিজ একটু বলুন, নাহলে ক্লাস শেষ করবো এখনই। বই আমরা ডিসেম্বরে দেওয়ার চেষ্টা করবো। ডিসেম্বরে বলছি, এটা ডিসেম্বরেই হয়ে যাবে আশা করছি। কমেন্ট রিসেন্টলি,
আচ্ছা, বুঝতে পেরেছি। এটা আসলে ওইভাবে আপনাদের মনে হয় অনেক সময় হয়ে গেছে। ক্লাস শেষ করে দেব। শব্দ সম্পর্কে শেষ কথাটা হচ্ছে কোথায়? একজন করছে চকলেট, না? চকলেট আমি বলেছিলাম, হ্যাঁ। নায়ক কোন শব্দ? চকলেট আমি বলেছিলাম যে চকলেট ছিল মেক্সিকান ছিল, পরে আমি বলছি না, চকলেট মেক্সিকান না, চকলেট চেঞ্জ হয়ে এটা হয়েছে ফার্সি শব্দ হয়েছে। ফার্সি বলেছিলাম না ফরাসি বলেছিলাম? চক্র শব্দ কোথায় ছিল? আচ্ছা, আমি ই থেকে করি, চেক করে দেখি এখান থেকে। চকলেট ফরাসি শব্দ, চকলেট ফরাসি, হ্যাঁ এই যে দিয়েছিলাম, হ্যাঁ ফরাসি, এই যে চকলেট ফরাসি, চকলেট ফরাসি, হ্যাঁ। আর নায়ক বলেছেন একজন, না? নায়ক শব্দটা হচ্ছে একটা, আমরা জানি যে নায়ক শব্দটা প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দ। এখন নায়কের অর্থ কী? আর নায়কের ব্যুৎপত্তি হচ্ছে নিযুক অক। এটা কি শব্দ হবে? যৌগিক শব্দ হবে। এটা অন্য কোনো অর্থ কি প্রকাশ করেছে? ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই হয় তাহলে আমরা যৌগিক বলবো, আর যদি এক না হয় তাহলে আমরা সেটা কি বলে ফেলবো? রূঢ়ি শব্দ বলবো। এখন মূল বিষয় হচ্ছে যে ব্যুৎপত্তিগত অর্থ কি ছিল, এইটা তো অভিধানে নেই, এবার কোথাও নেই। এইগুলো হচ্ছে যারা বিবর্তনমূলক অভিধা বিভিন্ন অনেক গবেষণা করেছে, তারা এটা খুঁজে বের করেছে যে এটা আসলে ব্যবহারিক অর্থ কী ছিল। নর্মালি এটা জানার কোনো সুযোগ নেই, যেহেতু এটা অভিধানে নেই বা কোথাও নেই। যে কারণে যে শব্দগুলো আছে, এই রূঢ়ি যে শব্দগুলো আছে, আমি চেষ্টা করছি সর্বোচ্চ সংখ্যক উদাহরণ দেওয়ার জন্য। এর বাইরে আপনি রূঢ়ি শব্দের উদাহরণ পরীক্ষায় আসার মতো হবে না, কারণ যিনি প্রশ্ন করবেন ওনাকেও তো জানতে হবে যে এটা রূঢ়ি শব্দ। উনি কোত্থেকে জানবেন, কীভাবে জানবেন? জানার কোনো সুযোগ নেই। নায়ক শব্দটি বিশ্লেষণ করে, মানে ওইটা বিবর্তনটা দেখতে হবে। বিবর্তনটা যদি দেখা যায় নায়ক শব্দের বলতে না ওই নায়ককেই বোঝাচ্ছে, সেক্ষেত্রে যৌগিক। আর যদি নায়ক না বোঝায়, অন্য কিছু বুঝিয়ে থাকে প্রথমে, তাহলে সেটা রূঢ়িতে চলে যাবে। আর এই সেন্স থেকে আর অনেক 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 অর্থাৎ ওই বলে প্রকৃতি প্রত্যয়ের যত উদাহরণ আছে, উপসর্গ যত উদাহরণ আছে, সবগুলো নেওয়া যাবে। এখন সবগুলো যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা তো আমার জানা নেই। সেটা আমার জানা নেই বলতে কারোরই জানা নেই। যারা এটা নিয়ে বিশ্লেষণ করেছেন, বিবর্তনমূলক অভিধান নিয়ে কাজ করেছেন, শব্দগুলো নিয়ে কাজ করেছে, এটা কোথায় ছিল, আগে অর্থ কী ছিল, পরের অর্থ কী হয়েছে, বাগ অর্থ নিয়ে কাজ করেছেন। অর্থাৎ এটা ভাষাবিজ্ঞানের আলাদা একটা পার্টি আছে, এটাকে ইংলিশে সিমেন্টিক্স বলা হয়। ভাষাবিজ্ঞান নিয়ে যারা, লিঙ্গুইস্টিক নিয়ে যারা কাজ করেছেন, এটা পিএইচডি করেছে, যেমন হুমায়ুন আজাদ, তিনি কিন্তু কাজ করেছেন। ডক্টর কী বলে আব্দুল হাই, তারপরে হচ্ছে ডক্টর এনামুল হক, তারপরে হচ্ছে ওনারা কাজ করেছেন, সুনীতি কুমাররা কাজ করেছেন। তো এরকম যারা কাজ করেছেন, তারপরে আমেরিকার এখন নোয়াম চমস্কি, ওনারা কাজ করেছেন। তো এরকম যারা ভাষাবিজ্ঞানী আছেন, যারা কাজ করেন, ঠিক তারাই কিন্তু বলতে পারবেন নর্মালি এটা শব্দটা ব্যুৎপত্তিগতভাবে অর্থটা কী ছিল, এইটা কিন্তু অভিধানে নেই। সো এই বিষয়টা না জানলে এটা টাফ, সেটা আমি না, কেউই পারবে না। আর মনে প্রশ্ন নাই, একটাই। ওকে, ঠিক আছে, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকে ক্লাসটা একটু দীর্ঘ ছিল। সবাই পরবর্তী টপিকটা আমাদের কি? পরবর্তী টপিকটা আমার একটা ভালো টপিক, বাক্য। বাক্য খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, পরবর্তী টপিকটা হচ্ছে বাক্য, এবং বাক্যতে বোঝানোর মতো অনেক জায়গা আছে। শব্দতে আমি হয়তো আপনাদের অত কিছু বোঝাইতে পারি নাই, এবং বোঝানোর জায়গাও কম, কিন্তু বাক্যতে আসলে মোটামুটি বোঝানোর জায়গা আছে বা আলোচনা করার মতো অনেক জায়গা আছে। তো সেই জায়গাগুলো আমরা আলোচনা করব আগামী পূজার বন্ধ সম্ভবত এখন এক সপ্তাহ মনে হয়
বন্ধ, 1 সপ্তাহ না 4-5 দিন মনে বন্ধ আছে, পূজার পরে সম্ভবত ক্লাস। তো তখন দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকুন এবং পড়াশোনা করুন, পরিশ্রম করুন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে সবাই শেষ করছি। সবাইকে